আমার নাম মোহাম্মদ মিজান, আমার বাড়ি বন্দরনগরী, চট্টগ্রাম। প্রিয় বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার 3টা বোন সহ 2টা ভাই। আমরা টোটাল 3 বোন 3 ভাই। এই ব্যাপারটা হয়তো আপনাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে। আমি ব্যাপারটা বুঝিয়ে বলি। আমার মায়ের 2টা বিয়ে হয়। আমার মায়ের প্রথম বিয়ে হয় আমাদের এলাকার প্রাক্তন চেয়ারম্যানের সাথে। বিয়ে হওয়ার পরে চেয়ারম্যানের আগে একটা বউ থাকে, এরপরে চেয়ারম্যান পুনরায় আমার মাকে আবারও বিয়ে করে। অ্যান্ড আমার মাকে বিয়ে করার পরে ওই সংসারে আমার মায়ের গর্ভে 2টা ছেলে আর 2টা মেয়ে হয়। 2টা ছেলে আর 2টা মেয়ে হচ্ছে ঠিক আছে, কিন্তু আমার মায়ের সাথে ওই চেয়ারম্যানের কোনো রকম বনিবন্যতা হচ্ছিল না। মানে চেয়ারম্যানের সাথে আমার মায়ের প্রচণ্ড রকমের ঝগড়া ছিল। ওই সময় আমার বাবার একটা দোকান ছিল চেয়ারম্যানের বাড়ির সামনে। দোকানটা ছিল মুদির দোকান। তো আমার মা তখন ওই মুদির দোকান থেকে এটা সেটা নিতে নিতে আমার বাবার কাছে ওনার দুঃখ সুখগুলো শেয়ার করতো, যে ওনার স্বামী ওনাকে এভাবে অত্যাচার করে। পারিবারিক সমস্ত কথাগুলো আমার বাবার কাছে বলতে বলতে একটা সময় আমার বাবার সাথে ওই চেয়ারম্যানের বউয়ের একটা ভালো সম্পর্ক হয়ে যায়। যখন একটা ভালো সম্পর্ক হয়ে যায়, সেক্ষেত্রে আমার বাবা চেয়ারম্যানের বউয়ের সাথে সম্পর্ক হওয়ার পরে চেয়ারম্যানের বউকে আমার বাবা বিয়ে করে। আর ওই মুহূর্তে চেয়ারম্যানের বউ যার স্বামী চেয়ারম্যানকে ডিভোর্স করে দেয়। ডিভোর্স করে দিয়ে আমার বাবাকে বিয়ে করে। অ্যান্ড আমার বাবাকে বিয়ে করার পরে দেন এই পরিবারে হয় আমি আর আমার একটা বড় বোন। আর আমাদের পরিবারটাও অনেক ভালো, একটা অনেক বেশি রিচ পরিবার, সেটাও বলা যায় না। আমার বাবা যেহেতু মুদির দোকান দিত, আমাদের পরিবারটা একটা মধ্যবিত্ত পরিবার বলাই চলে। যাই হোক, এভাবে আমাদের শৈশবের দিনগুলো কাটায়। কিন্তু আমার খুব ছোটোবেলা থেকে দেখে আসছি প্রতিনিয়ত আমার বাবা এবং আমার মা দুজনে ভীষণ আতঙ্কের মধ্যে থাকতো। কারণ চেয়ারম্যানের ভাই, চেয়ারম্যানের বাপ, চেয়ারম্যানের যে সাঙ্গপাঙ্গ আছে, এরা অলওয়েজ আমাদের ঘর বাড়ি ভাঙার জন্য আসতো, আমার মাকে ধরে নেওয়ার জন্য আসতো, আমার বাবার অত্যাচার করতো। অত্যাচারটা এমন মাত্রায় ছিল যে আমার বাবার চেয়ারম্যানের বাড়ির সামনে যে দোকানটা ছিল, দোকানটা পর্যন্ত ভেঙে চুরে লুটপাট করে নেওয়া যায়। এরপর আমার বাবা পুনরায় আরেকটা মুদি দোকান থেকে, এটা আমার আব্বার ঠিক বাড়ির সামনে। এভাবে দিন যেহেতু আমি দেখতাম যে আমার বড় বোন যখন হচ্ছে স্কুলে যাইতো, আমার বোন আমার চেয়েও 3 বছর বড় ছিল। তো আমার বড় বোন যখন স্কুলে যাইতো, আমি দেখতাম যে চেয়ারম্যানের ছেলেপেলেরা বা চেয়ারম্যানের অন্য অন্য লোকেরা আমার বোনকে এটা সেটা বলে বিভিন্নভাবে খারাপভাবে হেনস্থা করতো। যেখানে সেখানে আমার বোনকে হচ্ছে অপমান অপদস্থ করতো। আমার বোন কান্নাকাটি করে একটা সময় পড়াশোনা বন্ধ করে দেয়। কিন্তু আমার আব্বা মা দুজনেই বোঝায় যে ওরা যত যাই করুক না কেন, আমরা তো ঠিক আছি। আমার বাবা মা আমার বোনকে বুঝিয়ে শুনে আবারও কলেজে পাঠায়। আমার বোন যখন কলেজে পড়ে তখন আমি স্কুলে পড়ি। তো আমার মনে আছে আমার বোনকে আমি কলেজে পাঠাই দিয়া তারপর আমি স্কুলে আসতাম। প্রতিদিন আমি আর আমার বোন একসাথে যাইতাম, গিয়ে আমার বোনকে আমি কলেজে দিয়ে আসতাম, এরপর আমি স্কুলে এসে আমি পড়তাম। এভাবে দিনগুলো কাটতেছিল। আমার বোন কিন্তু যথেষ্ট ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, যথেষ্ট ইমানদার মানুষ ছিল। কিন্তু দেখা গেল কি যে আমার বোনকে দেখলেও মানুষ বিভিন্ন রকমের বাজে কথা বলতো। আমার মায়ের যেহেতু একটা কলঙ্ক আছে, সেজন্য আমার বোনকে অনেক খারাপ খারাপ কথা বলতো। আমার বোন এগুলো নিয়ে ঘরে এসে খুব কান্নাকাটি করতো, বাবার কাছে বিচার দিত এবং মায়ের সাথে ঝগড়া করতো যে তুমি এত বড় একটা নোংরা কাজ কেন করলা, তোমার কারণে আজ আমি এলাকাতে মুখ দেখাতে পারি না, এটা সেটা বলে আমার মায়ের সাথে আমার বড় বোনের অনেক ঝগড়া অলওয়েজ লেগে থাকতো। এভাবে দিন আর রাতগুলো যেতে যেতে একটা পর্যায়ে আমি শুনতে পাই যে আমার বোন যে কলেজে পড়াশোনা করে, ওই কলেজের একটা ছেলের সাথে নাকি আমার বোনের একটা সম্পর্ক হয়। আর এই সম্পর্কটা হচ্ছে প্রেম ভালোবাসার। এটা কোনো না কোনোভাবে হচ্ছে আমার বাবার কানে চলে আসে। আমার বাবার কানে যখন চলে আসে, আমার বাবা তখন হচ্ছে একদিন যখন খাইতে বসে, খাওয়ার সময় আমার বোনকে জিজ্ঞেস করে, আমার বড় আপুকে জিজ্ঞেস করে যে আমার বড় আপু তো এমনি আমার বাবা মায়ের উপরে রাগান্বিত, তারা কেন এভাবে রিলেশন করে বিয়ে করেছে, যার কারণে ও এলাকাতে মুখ দেখাইতে পারে না। আমি আমার বাবা মাকে কিছুই বলি না, কিন্তু আমার বোন অলওয়েজ আমার মায়ের সাথে ঝগড়া করতো। এরপরে আমার বাবা আমার বোনকে জিজ্ঞেস করে, কিরে, ওর নাম ছিল সোমা, বলতেছিল যে সোমা, আমি শুনলাম যে তুই নাকি কলেজের কোন ছেলের সাথে প্রেম করিস, করে ওই ছেলের সাথে ঘুরতে যাস, ছেলের হাত ধরে সিনেমা দেখতে যাস, এটা সেটা করিস, আমি তো এলাকাতে মুখ দেখাইতে পারি না, আমার মান সম্মান আমি কোথায় রাখি? এটা বলে আমার বোন কোনো কথা বলে না। আমার বাবা তো বলতেছে, একটা পর্যায়ে আমার মা হচ্ছে বাবার সাপোর্ট নেয়, বলে যে মেয়ে বেয়াদব হয়ে গেছে, এত পিচ্ছি একটা মেয়ে এখন হচ্ছে প্রেম ভালোবাসা করতে শুরু করছে, ওর কোনো আক্কল জ্ঞান নেই, ওর জন্য সমাজ বাবা যতটুকু বলছে মা তার চেয়ে অনেক বেশি বলতেছে। মা যখন এভাবে অকথ্য ভাষায় বলা বলি শুরু করলো, আমার বোন তখন সহ্য করতে পারলো না। আমার বোন তখন ওর খাবার প্লেটটা এরকম টেবিল থেকে ফেলে দিল, এবং যে তরকারি বাটি ছিল তরকারি বাটিটাও ফেলে দিয়ে মাকে অকথ্য ভাষায় গালাগালি আমার বোন শুরু করলো। এবং আমার মাকে বললো যে তুমি আমাকে শাসন করতে আসছো, তুমি নিজের চরিত্র সম্বন্ধে জানো, তোমার চরিত্র ঠিক আছে, তুমি তো একটা দুর্চরিত্রা মহিলা, তুমি আমার বাবার
আবার তুমি আমার হচ্ছে স্বামী একটা রেখে আবার আমার বাবার কাছে চলে আসছো, এটা সেটা বলে আমার মাকে খুবই গালাগালি করতেছে। এমনভাবে গালাগালি করতেছে, আমার মা তখন হু হু করে কেঁদে ওঠে। আমার বাবা তখন আমার বোনকে বলতেছে, তুই চুপ করে গেলে কি বলতেছিস? আমার বোন তখন আর কোনো কথাই শোনে না, মানে প্রচণ্ড রকম মাকে গালাগালি করে। একটা পর্যায়ে আমার বাবা রেগে গিয়ে আমার বড় বোনের গায়ে হাত তোলে, ওর গায়ে হাত তোলে, ওকে দুটা থাপ্পড় দেয়। থাপ্পড় দিল তখন কি করে, মানে ওখান থেকে বেড়ে মানে খাবার টেবিল থেকে উঠে ও রুমে চলে যায়। এবং রুমে চলে যাওয়ার পরের দিন সকালবেলা আমি ঘুমিয়ে আছি, আমি প্রচুর পরিমাণ চিল্লাফিল্লা শুনতে পাচ্ছি, মানে খুব চিল্লাফিল্লা করতেছে। আমি তখন ঘুম থেকে উঠে দেখতেছি আমার বোন ব্যাগ নিয়ে টানাটানি করতেছে, আমার বাবা একদিকে ধরে রাখছে, আমার মা একদিকে ধরে রাখছে। আমি তখন ওখানে যাই, ওখানে যাওয়ার পরে আমি জানতে পারি যে মানে বুঝতে পারি আমার বোন বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, মানে ও চলে যাবে, আর বাড়িতে থাকবে না, এই জন্য ও চলে যাবে আর বাবা মা ওকে যেতে দেয় না। এভাবে টানা হেঁচড়া করতে করতে আমি তখন দেখলাম যে এলাকার মানুষ অনেক মজা নিচ্ছে, মানে আমাদের এলাকাতে যতই কিছু হোক এলাকার মানুষগুলো কিন্তু খুব ভালো মজা নিতে পারে। তারা অলওয়েজ তাকায় থাকে যে কি হয়েছে বা কি, মানে এটা সেটা নিয়ে বিভিন্ন রকমের মানে বাজে কথাবার্তা বলতে থাকে। এভাবে দিনের রাত মানে ওই সময় এভাবে চলতে চলতে আমি তখন আমার বোনকে বলতেছিলাম, আচ্ছা ঠিক আছে, ও যদি চলে যেতে চায় বাড়ি থেকে তাহলে আমার সাথে আমি যাবো, আব্বা মা ছেড়ে দাও। আমি তখন আমার আব্বা আম্মাকে ছুটে ওর সাথে যাইতেছে। ও বলে তুই কই যাবি? আমি বলি তুই যেখানে যাবো আমি সেখানে যাবো। ও বলে আমার চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব, এলাকাতে মুখ দেখাতে পারি না। আব্বা আম্মা এরকম কলঙ্ক করে রাখছে, তাদের কারণে মুখ দেখাতে পারি না। তার উপর তারা আমাকে উল্টা ব্লেম দিতে আসছে যে আমি নাকি কোন ছেলের সাথে প্রেম করি। আমি তখন আমার বোনকে বলতেছিলাম, বোন এই দুনিয়াতে যা কিছু রটে তা কিছু না কিছু বটে। আর বাবার কানে কথাটা আসছে বলে কিন্তু বাবা তোকে জিজ্ঞেস করছিল। আর আমার বোনের কথা হচ্ছে, আমি যত যাই করি না কেন আমার বাবা বাবা কেন জিজ্ঞেস করবে? ওর কথা হচ্ছে ওরাও তো নিজেরাও এরকম কলঙ্ক করছে, ওরা কেন আমাকে এরকম জিজ্ঞেস করছে? যাক, এটা নিয়ে কথা বলতে বলতে আমার বোন তখন স্টেশনের দিকে যায়। আমি তখন আমার বোনকে বলেছি, সোমা আপু তুমি কই যাবো আমারে বলো তো? আমার আপু তখন বলতেছিল আমি ঢাকাতে চলে যাবো। আমি বললাম ঢাকাতে গিয়ে কী করবো? বলে গার্মেন্টসে চাকরি করবো, ওইখানে থাকবে। আমি বলি গার্মেন্টসের কোনো মেয়েরই তুমি চিনো? ও বলে চিনি না। আমি বললাম যদি নাই চিনো তাহলে গার্মেন্টসে গিয়ে ওখানে কোথায় চাকরি করবা? আমার বোন তখন এক পর্যায়ে রেগে গিয়ে বলতেছে যে প্রয়োজনে রাস্তায় ভিক্ষা করবো, রাস্তায় ভিক্ষা করে খাবো, তারপরে এরকম অসৎ পরিবারে আমি থাকবো না, এরকম একটা পরিবারে নোংরা পরিবারে আমি আর থাকবো না, এটা সেটা বলে ও তখন প্রচণ্ড রকমের মন খারাপ করে স্টেশনে দাঁড়ায় আছে। আমি তখন আমার বোনকে বলি, বোন শোনো, মন খারাপ করে এখানে দাঁড়াই থেকে কোনো লাভ নাই, তুমি যদি চাও চলো আমরা নানু বাড়িতে যাই, আমরা নানু বাড়ি থেকে ঘুরে আসি, তাহলে তোমারও ভালো লাগবে আমারও ভালো লাগবে, চলো। আমি ওকে খুবভাবে বোঝানোর পরে এরপর আমি ওকে নিয়ে নানু বাড়িতে যাই। তো নানু বাড়িতে যাওয়ার পরে আমি একটা দোকানে থাকি, আর পরের দিন নানু বাড়ি থেকে আমি আমাদের বাড়িতে আসি। আমাদের বাড়িতে আসার পরে বাবা মা জিজ্ঞেস করে কী রে কই? আমি বললাম নানু বাড়িতে রেখে আসছি, এখন ভালো আছে। আব্বা মা বলতেছে যে মেয়েটা এত পরিমাণের ফাজিল হয়ে গেছে, ওর মুখে কোনো কথা আটকায় না। আর আমি তখন আমার আব্বা মাকে বলি, দেখো ও তো কলেজে পড়ে, এখন যেহেতু কলেজে পড়ে কলেজের অনেক ছেলে ফেলে আছে, ওকে বিভিন্ন রকমের বাজে কথাবার্তা বলে। আর তোমাদের এই ঘটনার তো পুরো এলাকা হয়ে গেছে, চট্টগ্রামের এমন কোনো মানুষ নাই যে তোমাদের এই ঘটনা জানে না। আমাদেরকে রাস্তায় আমাকেও তো অনেক কথা বলে, আমি হয়তো কোনো কিছু বলি না, প্রতিবাদ করি না, কিন্তু আমার বোন তো আর নিতে পারে না। ও নিতে না পেরে হয়তো তোমাদেরকে দু একটা কথা বলছে, তাই বলে তার উপরে এভাবে রিয়েক্ট করা তোমাদের ঠিক হয়নি। আমি আমার আব্বা আমাকে খুবভাবে বুঝাই যে তোমরা তার সাথে বকাবকি করো না, ও একটু রাগান্বিত মানুষ তো। যাক, এভাবে প্রায় 1 মাসের মতো আমাদের নানু বাড়িতে থাকে। 1 মাস কোনো পড়াশোনা করে না। 1 মাস পরে ওর কলেজের পরীক্ষা আছে, মানে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা আসে। তো তখনও হচ্ছে নানু বাড়ি থেকে আবার আমাদের বাড়িতে চলে আসে। তো আমাদের বাড়িতে যখন চলে আসে, আমাদের বাড়িতে চলে আসার পরে আমার বাবা আমাকে একটু বললো যে তুই একটা কাজ করবি, তুই সুমাকে একটু পাহারা দিবি। মানে আমার বাবার একটা ভয় এটাই যে, কারণ চেয়ারম্যানের আমার যে সৎ ভাই বোনগুলো আছে তারা কিন্তু অলওয়েজ আমাদের উপর আকৃষ্ট, মানে কোনোভাবে আমাদেরকে অত্যাচার করবে, আমাদেরকে মারার জন্য আমার আব্বাকে অনেক অত্যাচার অবিচার করে। আমার বাবার এত বড় একটা মুদির দোকান, আমার আব্বা মাগরিবের আজানের সাথে সাথে দোকানটা বন্ধ করে ঘরে চলে আসে। কারণ রাতের বেলায় থাকলে দেখা যায় অনেক ছেলে পেলে আসে চেয়ারম্যানের, আইসা আব্বার দোকান থেকে এটা সেটা নিয়ে যায়, আব্বার গায়ে হাত তোলে। এই জন্য মাগরিবের পরপরে আমার আব্বার দোকান বন্ধ করে বাড়িতে চলে আসে। তো আমাকে যখন বলে, আমি তখন সুমা আপুকে অনেক দিন ধরে পাহারা দিয়ে আমি কিছুই পাই না। দেখি যে সুমা আপু কলেজে যায়, কলেজ থেকে আসে, মানে ওইরকমই কিছুই পাই না। এভাবে দিন আর রাতগুলো কাটতেছে। বাট আমি একটা ব্যাপার বুঝি যে কারো না কারোর সাথে আমার বোনের একটা সম্পর্ক আছে, এটা আমি বুঝতে পারি। কারণ আমার বোন মানে অলওয়েজ দেখতাম যে মানে আমি যখন তার সাথে যাইতাম ও আমাকে খুব পাহারা দিত। এবং ওর যে বান্ধবীগুলো ছিল, বান্ধবীগুলো যখন জিজ্ঞেস করতাম তখন বুঝতে পারতাম যে ওনাকে কলেজের বাইরে মাঝে মাঝে চলে যেত, মানে কলেজে ঢুকে 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করে তখন চলে যেত, আবার ছুটির সময় চলে আসতো। মানে এরকম অনেক কাহিনী আমি ওর বান্ধবীর কাছে শুনছিলাম। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে আমার মনে আছে ওই দিন ছিল হচ্ছে শুক্রবার, মানে শনিবারে আমার বোন বলতেছিল ওর নাকি একটা গ্রুপ স্টাডি আছে। মানে গ্রুপ স্টাডি বলতে ও একটা মেয়ের বাসায় যাবে, ওর একটা বান্ধবীর নাম বলে, ওই মেয়েটার নাম হচ্ছে কাজল, বলে কাজলের বাসায় যাবে, কাজলের বাসায় গিয়ে ওরা গ্রুপ স্টাডি করবে, এর পরের দিন চলে আসবে, মানে রাতে কাজলের বাসায় থাকবে। এটা শুক্রবারে বলে, শনিবারে রাতে থাকবে। তো বলার পর আমার বাবা তখন শুক্রবার রাতে আমাকে বলতেছে যে একটা কাজ কর মিজান, তুইও গিয়ে ওর সাথে থাকবে, যে গ্রুপ স্টাডি করবে ওখানে থাকবে।
আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন। তো যখন আমি আপুর সাথে কলেজে গেলাম, কলেজে যাওয়ার পর আমি তখন আপুকে বলতেছি যে আপু, বাবা তো বলছিল যে তোমার সাথে আমাকে হচ্ছে যাওয়ার জন্য, আমি তোমার সাথে যাব, তুমি তোমার কোন বান্ধবীর বাসায় যাবা? পরে আমার বোন আমাকে বলতেছে যে কেন, তুই যেতে হবে কেন? আমি বললাম যে না, আব্বা আম্মা বলছে এই জন্য যাবো, কেন গেলে কোনো প্রবলেম? আমার বোন তখন আমার উপরে খুব রেগে যায়, মানে আমাকে বলতেছে যে কেন, তুই কি আমাকে পাহারা দেস, তুই কি আমার বডিগার্ড, এটা যেটা বলে আমাকে অনেক কথাবার্তা বলে। কিন্তু আমি এখন কি করব, আব্বা আম্মা তো নিজে আমাকে বলছে যাওয়ার জন্য, আমি তো আর মানাও করতে পারি না। এরকম বিপাকে পরে আমি আমার বোনকে বলতেছি দেখো, আমি যদি তোমার সাথে না যাই তাহলে আব্বা কিন্তু আমার উপরে খুব খেপে যাবে। আমার বোন তখন আমাকে খুব গালাগালি করে এবং আমাকে বলে যে বাবা মা না হয় আমাকে বুঝে না, কিন্তু তুই আমার একটা মাত্র ছোটো ভাই, তুই কি বুঝিস না? এখানে আমরা 5-6টা মেয়ে পড়াশোনা করতে যাবো, তোরে আমি কীভাবে নিয়ে যাবো, তোরা আমি কীভাবে রাখবো? তখন এই ব্যাপারটা কেমন দেখাবে না ভাই, তুই যাইস না, আমাকে এটা বলে। আমি তখন বলি যে ঠিক আছে, আমি না হয় যাবো না তোমার সাথে, কিন্তু আমি তো ঘরেও যেতে পারবো না। আমার বোন তখন আমাকে বলে যে তুই একটা কাজ কর, তুই তোর কোনো একটা বন্ধুর বাসায় রাতটা থেকে যা, সকালবেলা আমরা ভাই বোন একসাথে মিলে বাসায় যাব। আমার বোন যখন আমাকে এই কথা বলে, আমি তখন বুঝলাম যে না ঠিক আছে, আমার এটা অ্যাটলিস্ট মানা যায়। এরপর আমি করলাম কি, আমার একটা বন্ধুর বাসায় চলে গেলাম রাতের বেলায়। আমার বন্ধু তখন ওর বান্ধবীদের সাথে হচ্ছে গ্রুপ স্টাডি করতে গেল। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে আমি ওকে ও কিন্তু বলছিল যে কাজল আপুর বাসায় গেছে, মানে কাজল আপু হচ্ছে ওনার, মানে আমার আপুর খুব ঘনিষ্ঠ বান্ধবী। তো সকালবেলা হয়ে গেছে, আমার বোন কিন্তু বলছিল যে এখানে একটা বাজার আছে, ওই বাজারে আসবে, বাজারে একটা স্টুডিও আছে, ওই স্টুডিওর সামনে আসবে, এরপর আমরা একসাথে চলে যাব। আমার আপু বলছে যে ও 9টা থেকে 9:30টার মধ্যে এখানে থাকবে। এটা হচ্ছে রবিবারে, মানে শনিবারে রাতের ঘটনা। আমরা শনিবারে দুজন দুদিকে চলে গেলাম, রবিবারে সকাল 9টা বাজে আমার বোনের জায়গায় থাকবে। কিন্তু সকাল 9টা থেকে প্রায় সকাল 11টা বেজে গেছে, আমার বোনকে আমি আর দেখি না, মানে ও আর স্টুডিওর সামনে আসতেছে না। যখন আসতেছে না, আমার বোনের কাছে কিন্তু কোনো মোবাইল ফোনও ছিল না যার সাথে আমি ফোনে কন্ট্যাক্ট করবো। এরপরে আমি কি করলাম, আমার ওই আপুর বাসায় গেলাম, মানে কাজল আপুর বাসায় গেলাম। কাজল আপুর বাসায় গিয়ে আমি দেখতেছি যে কাজল আপুর বাসায় নাই। আমি তখন ওনার বাবা মাকে জিজ্ঞেস করলাম যে কাজল আপু কোথায়? পরে বলেছে ও তো কলেজে। তা আমি তখন চিন্তা করতেছিলাম কি রে, ও কলেজে গেলো, আমার বোন তাহলে কথা গেলো, মনে হয় আমার বোনও কলেজে আছে। এরপর আমি কলেজে যাই, কলেজে যাওয়ার পরে সিকিউরিটি আবার আমাকে চিনে, মানে ওদের কলেজে যে দারোয়ান, উনি আমাকে চিনে। ওনার সাথে কথাবার্তা বলে ভিতরে ঢুকি। ভিতরে ঢোকার পরেই আমি দেখি যে কাজল আপু সহ অনেকগুলো মেয়ে ওখানে দাঁড়ায় আছে। আমি তাদের ভিড়ে আমার বোনকে দেখতে পাচ্ছি না। আমি তখন কাজল আপুকে ডাকলাম যে আপু এদিকে আসো। উনি তখন আসার পর আমি বললাম যে আমার বোন কোথায়? পরে বলে কেন, কি তোর বোন বাসায় নেই? আমি বললাম যে না, ও তো বাসায় নেই। বললো তোমার সাথে নাকি কালকে রাতে নাকি গ্রুপ স্টাডি করছে তোমাদের বাসায়, তো তোমার সাথেই তো ছিল। পরে বলে কি বলিস গ্রুপ স্টাডি, মানে ও তো আমাদের বাসায় যাই নাই। আমি বললাম আরে বলো কি, ও তো আমাকে বললো যে তোমাদের বাসায় গ্রুপ স্টাডি করবে রাত্রেবেলায় 5-6টা মেয়ে মিলে একসাথে, এটা বলে গেছিলো। পরে উনি বলছে যে না, আমাদের বাসায় তোর বোন যায় নাই গতকালকে রাতে, ও তো দুপুরেই কোথায় চলে গেছে। আমাকে বললো যে দুপুরে বাসায় চলে যাবে। মানে আমি তখন কিছুই বুঝতে পারতেছি না যে কী ব্যাপার, এটা কেমন কথা। এরপরে আমি তখন খুব বিভাগে পড়ে যাই, আমি তো আর বাসায় যেতে পারবো না, কারণ বাসায় গেলে আব্বা আম্মু বলবে যে আপু কোথায়, কারণ আমি তো আপুকে ছাড়া যাইতে পারবো না। আর আপুকে ছাড়া গেলে আব্বা আম্মা আমার হাড়গোড় ভেঙে ফেলবে, আর আমাকে বলবে যে তুই ওকে ছাড়লি কেন। বাবা মা তো আমাকে আগেই বলে দিছে যাতে মুখে কখনো একা একা না ছাড়ে, কারণ ওর মুভমেন্ট ভালো না। আমি তখন এত পরিমাণ বিবেকে পড়ে যাই, খুব টেনশনে পড়ে যাই, কী করবো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি তখন প্রায় দেখতে দেখতে বিকাল ঘুরিয়ে সন্ধ্যা হয়ে যায়। আমি আমার বোনের আর কোনো সন্ধান পাই না। সন্ধ্যার সময় একেবারে নিরুপায় হয়ে আমি তখন কান্না কান্না ভাব করে ঘরে আসে। ঘরে আসার পর আমার বাবা তখন দোকানে থাকে, বাবা দোকান থেকে আসে। বাবা যখন দেখছে আমি আসতেছি, বাবা পিছন থেকে আসছে। আমাদের দোকানে আরেকটা কর্মচারী আছে, ওই কর্মচারীটাকে রেখে বাবা ঘরে এসে আমাকে বলতেছে কিরে ও কোথায়? আমি বললাম যে ও তো ওর বান্ধবীর বাসায়। আমি কিন্তু তখনও ট্রলি বলতেছে না, চোখে পাই না। পরে বাবা বলতেছে কোন বান্ধবীর বাসা? আমি বললাম যে কাজল আপুর বাসায়, আজকেও নাকি রাতে স্টাডি করবে। মানে আমার ভয়ে আমি বাবার কাছে বলতে পারতেছি না যে ওকে আমি পাই নাই বা ওই এরকম এরকম ঘটনা। পরে আমার বাবা বলতেছে যে 2 দিন কিসের গ্রুপ স্টাডি, এটা কেমন কথা? আজকে রাতে দোকান বন্ধ করে আমি ওর কাছে যাবো, এটা বলে। তো আমি তখন কথাবার্তা বলে বাবার সাথে কথাবার্তা আমি রুমে গেলাম। রুমে গিয়ে আমি আমার স্কুল ড্রেসটা খুলে, মানে বুঝতে পারতেছি না যে কী করবো, মানে ও কোথায় গেল, আমার নিজের মাথায় আসতেছে। আমি তখন প্রচণ্ড রকমের কান্নাকাটি করি। বাবা তখন প্রায় ঘড়িতে রাত তখন 8টা বাজে আমাকে ডাকাডাকি করে। ডাকার পর আমি তখন যাই, বাবা তখন বলে খাওয়া দাওয়া কর, খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে ও কোথায় পড়াশোনা করে এটা দেখতে যাব। যখন বাবা এই কথা বলে তখন তো আর আমার কলিজায় কোনো পানি নেই, কারণ আমি তো জানি যে আমার আপু কাজলের বাসায় নাই। পরে আমি তখন কী করবো, খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমার বাবা তখন বলতেছে যে চল। বাবা তখন একটা লাইট আর একটা ছাতা হাতে নেয়, মানে যদি বৃষ্টি আসতে পারে এরকম যারা ছাতা আর লাইট হাতে নিয়ে যখন বেরোচ্ছিল, আমি তখন ওই সময় আমার বাপের পা চাপায় ধরে, মানে পা জড়ায় ধরে আমি হাউমাউ করে কান্না করে দিই। বাবা বলতেছে কিরে কী হয়েছে মিজান, পা ধরলি কেন? আমি বললাম যে বাবা
আমি তখন বাবার কাছে সমস্ত ঘটনাগুলো খুলে বলি, এই ঘটনা। বাবা মা তখন দুজনেই চিৎকার করে ওঠে, বলে কি বলতেছিস তুই, এটা এতক্ষণ পর্যন্ত লুকিয়ে রাখলি কেন? আমি বললাম আচ্ছা, আমি ভাবছিলাম যে ও কোথায় গেছে, হয়তো চলে আসবে, কিন্তু ও তো আসতেছে না। অ্যান্ড আমি কি করবো, আমি আসলে খুব বিপদে পড়ে গেছি। আমার বাবা তখন আমাকে খুব কষে দিয়ে থাপ্পড় মারে। থাপ্পড় মেরে আমার বলতেছে যে শুয়োর বাচ্চা, এটা তুই কী করলি, কীভাবে পারলি তুই এত বড় কাজটা করতে? তুই তো আমাদেরকে জানালে তো তুই যখন আসছিস আমরা তো সারাদিনে একটা না একটা ব্যবস্থা করতে পারতাম। এরপরে বাবা আমাকে নিয়ে সাথে সাথে হচ্ছে আমাদের এলাকার যেই মানে একজন মুরব্বী ছিল আর কি, উনি আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার না, কিন্তু অনেক নামি দামি একজন মানুষ, ওনার কাছে যায়। বাবা আমাকে ওনার কাছে নিয়ে যায়। আমি তখন ওনার কাছে বলি যে কাকে এই ঘটনা এমনি এমনি। পরে উনি বলতেছে ওর মনে হয় কার সাথে সম্পর্ক ছিল, ওই ছেলের সাথে মনে হয় চলে গেছে, এটা সেটা বলে। তো বলার পরে আমার তখন ঘরে আসার পরে মা তখন বলতেছে যে একবার একটা কাজ করো, চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যান হয়তো বলতে পারে। মানে আমার মায়ের আগের যে স্বামী ছিল আর কি, ওনার কাছে যাইতে বলে। আমার বাবা তখন বলতেছিল যে আমিও চেয়ারম্যানের কাছে জীবনেও যেতে পারবো না, প্রয়োজনে তুমি মিজানকে নিয়ে যাও। এটা বলার পরে রাত তখন প্রায় 9:30টার দিকে আমার মা তখন আমাকে নিয়ে হচ্ছে ওই চেয়ারম্যানের বাড়িতে যায়। যাওয়ার পরে আমি তখন ওই চেয়ারম্যানকে কাকা বলে ডাকি, আর কাকা বলে ডাকতেছি, দরজা ধাক্কাচ্ছিলাম, উনি তখন দরজা খোলা। আমার মা তখন বাইরে দাঁড়ায় আছে। আমার মাকে বাইরে দেখার পর তখন বলে যে তোরা আমার ডাইকে নিয়ে আয়। আমি মাকে ডাকি, মা তখন আসে। আসার পরে মা সোফার এক পাশে বসে আছে, উনি খাটে বসে আছে। আমার মা তখন বলতেছে যে আমাদের সোমা কোথায়, এটা বলে। তো চেয়ারম্যান বলতেছে সোমা কথা আমি কী করে বলবো? ওরা বলে সোমা কোথায় গেছে, আপনার ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করেন, ওরা সোমাকে দেখছে কিনা। আমার ওই মানে তখন উনি চেয়ারম্যান বলতেছিল যে না, আমার ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করে লাভ কি, আমার মেয়েকে তোমার মেয়েকে আমার ছেলে মেয়েকে জিজ্ঞেস করে যায় নাকি, এটা সেটা বলে মা অনেকক্ষণ ধরে ওনাকে বোঝানোর জন্য ট্রাই করে। মানে মা মনে করে যে উনি সম্ভবত লুকিয়ে রাখছে, অনেক কথাবার্তা বলে, কিন্তু মা কোনো কিছু বের করতে পারে না। এরপরে মা নিরুপায় হয়ে চেয়ারম্যানের বাড়ি থেকে আমাদের বাড়িতে এসে মা বালিশ জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি করে। আমাদের গ্রামের সবগুলো মানুষ তখন আমাদের বাড়িতে গ্রামে গ্রামে একদম রটে যায় যে আমার বোনকে পাওয়া যাচ্ছে না। কেউ কেউ হয়তো আমাদের জন্য মায়া করে, কান্নাকাটি করে, আবার কেউ কেউ আমার বাবার দিকে আঙ্গুল তুলে কথা বলে। মানে অনেকে বলে যে আমার বাবার কারণে, আমার মায়ের কারণে নাকি আমার বোনটা এরকম নষ্ট হয়ে গেছে, আমার বাবা মা এরকম একটা আকাম কুকাম করছে, যার জন্য আমার বোন তাদেরই স্বভাব পাইছে, এটা সেটা বলে আমাদেরকে অনেকে অনেক খারাপ ভাষায় কথাবার্তা বলে। যাই হোক, যেটাই বলুক, আমি সব কিছু সহ্য করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এভাবে যেতে যেতে প্রায় 2 দিনের মতো কেটে যায়, কিন্তু 2 দিন পরে আমার বোনের কোনো সন্ধান পাওয়া যায় না। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার বোনের যত ক্লাসমেট আছে, বন্ধু বান্ধব আছে, মানে প্রত্যেকটা জায়গায় আমি আমাদের বোনকে তন্ন খুঁজেও কোথাও আমার বোনকে পাই না। যাই হোক, এরপরে আমার বাবা সবশেষ হচ্ছে থানার সম্মুখীন হয়। থানাতে গিয়ে আমার বোনের নামে একটা নিখোঁজ বিজ্ঞপ্তি করে এবং আমার বোনের নামে একটা চিঠি করা হয়, যে ওকে পাওয়া যাচ্ছে না, এরকম নিখোঁজ চিঠি করে আসে। এরপরে বাড়িতে আসে, তারপরেও কোনো সন্ধান পাওয়া যায় না। আমার বাবা এত পরিমাণে বিপাকে পড়ে যে আমার বাবা তখন হচ্ছে বিভিন্ন হুজুর কবিরাজদের কাছে যায়। হুজুর কবিরাজের কাছে গিয়ে আমার বোনের নামটা এটা সেটা দেয়। আবার অনেক হুজুর আমার বোনের ওড়না চায়, তারপরে এটা চায়, চুল চায়, জুতা চায়, এটা সেটা চায়। তো আমরা এগুলো দেওয়ার পরে এক কবিরাজ বলে যে আমার বোনের একটা সম্পর্ক ছিল, পালাই গেছে। আবার অন্য কবিরাজ বলে যে আমার বোনকে নাকি জেনারা নিয়ে চলে গেছে। মানে একজন এক এক কথা বলে, রাইট নাও কেউ সঠিক কথা বলে না। এভাবে সময়গুলো কাটতে কাটতে প্রায় আরও 1 সপ্তাহের মতো কেটে যায়। 1 সপ্তাহ পরে একদিন হচ্ছে আমরা সবাই ঘুমিয়ে আছি, রাত ঠিক আনুমানিক 3টা মতো বাজে। তখন হচ্ছে আমার যে চেয়ারম্যান বাবা, উনি আইসা, মানে আমার মায়ের আগের হাজব্যান্ড, উনি তখন আইসা আমাদের ঘরের দরজা এসে আমার মাকে খুব জোরে জোরে ডাকতেছে, মায়ের নাম ধরে খুব জোরে জোরে ডাকতেছে। আমার বাবা তখন দরজা খোলার পরে বলতেছে যে থানা থেকে আমাকে ফোন করা হয়েছিল, এক মেয়ের হচ্ছে লাশ নাকি পাওয়া গেছে, এটা তোমাদের সময় কিনা দেখে আসো। আমার বাবা তখন চিৎকার দিয়ে ওঠে, বাবার চিৎকারে মার তখন ঘুম ভাঙে। আমরাও তখন ওঠার পরে তখন দৌড়ে হচ্ছে আমাদের এলাকা থেকে মোটামুটি অনেক দূরে একটা জায়গা আছে, ওই জায়গাতে মানে একটা টেকের হাট বলে একটা জায়গা আছে, এটা অনেক বড়, মানে এখানে অনেক ফসলি মাঠ আর কি, মানে ভুট্টা খেত, তারপরে অনেক মানে ফসল হয়, ওরকম একটা জায়গার মধ্যখানে আমার পুলিশ এরকম, কিভাবে পুলিশ জানে ওখানে লাশ পাইছে ওটা আমি জানি না। এরপর ওখানে যাওয়ার পরে দেখতে পাই যে আমার মানে বোনের বিবস্ত্র লাশ এখানে পড়ে আছে। মানে এটা লাশটা যদি নর্মালি কেউ দেখে ভয় পেয়ে যাবে, এত বিবস্ত্র অবস্থায় ছিল। মানে আমি ওই লাশের বর্ণনাটা দিতে পারবো না। আমার বোনকে দেখার পর আমি ওই জায়গায় অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে আমার যখন জ্ঞান ফিরে, তখন আমি দেখি যে আমি একটা বাড়ির মধ্যে শুয়ে আছি। আমি তখন ওইখান থেকে ওঠার পরে বাড়ির মহিলাগুলোকে জিজ্ঞেস করতেছি আমি এখানে কেন। বলতেছে যে তো অজ্ঞান হয়ে গেছিলেন, আপনার বোনের লাশ বাড়িতে নিয়ে গেছে, পুলিশ সহ গেছে, আপনি বাড়িতে যান। আমি তখন দৌড়াদৌড়ি করে কোনো রকম আমাদের বাড়ির ঘাটে এসে দেখতেছি আমাদের বাড়িতে ভরপুর মানুষ, চিৎকারের জন্য পুরোটা বাড়ি একদম মুখরিত, মায়ের চিৎকারের জন্য আকাশ বাতাস কাটতেছে। বাবা তখন সোমা মারে বলে চিৎকার করে কাঁদে। আমি তখন কি করবো কোনো কিছুই বুঝতে পারছি না। আমার বোনটা কিন্তু আমাকে অনেক বেশি আদর করতো, আমার বোনের আদরের কথা আমি বলি
শেষ করতে পারবো না। ছোটোবেলায় বাবা মা আমার যে ইচ্ছাগুলো পূরণ করতেন, আমার বোন আমার সেই ইচ্ছাগুলো পূরণ করতো। আমার খুব মনে আছে একদিন ঈদের দিন আমার বড় বোনের জন্য আমার বাবা হচ্ছে 3 পিসের কাপড় নিয়ে আসছিল। আমার জন্য বাবা কিছুই আনে নাই। আমার ওই বড় বোনটা তখন ওই 3 পিসের কাপড়টা আমাদের বাড়িতে একটা চাচি আছে যিনি দর্জির কাজ করে, ওই চাচির কাছে দিয়ে আমার ওই বড় বোন আমার জন্য একটা ঈদের জামা বানাইছিল। আমার জন্য জামা বানায় আমাকে গায়ে দিয়েছে। আমার এত আদরের বোনটা কীভাবে এমন হয়ে গেল আমি কিছুই বুঝতে পারি না। খাটিয়া ধরে চিৎকার করতে থাকি। সময়গুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা সময় আমার বোনকে ধুইয়ে করিয়ে আমার বোনকে একদম সাদা কাপড়ে মুড়িয়ে আমার বোনকে মাটি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়। এবং দেখতে দেখতে একটা পর্যায়ে খাটে করে আমার বোনকে কবরস্থানে নিয়ে যায়। গর্তের মধ্যে ঢুকে আমার বোনের কবরের উপরে ওরা মাটি দিয়ে একদম দাফন করে দেয়। আমি তখন চিৎকার করে আমার বোনের কবরটা ধরে কান্নাকাটি করি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যেন আমার বোন এখনও বেঁচে আছে। আমি বুঝতেই পারিনি যে এটা কীভাবে হয়ে গেল। পুলিশ তখন আমাকে বলে, মানে আমার বাবাকে বলছিল যে আপনি থানায় আসেন। আমার বাবাকে থানায় নিয়েছে, কী হয় জানি না। রাত 2টার দিকে আমার বাবা থানা থেকে আসে। আসার পরে আমাদের বাড়িতে পুরো সুখের মতন। আমার বাবা একবার বলে যে চেয়ারম্যান মারে ফেলছে, আবার বলে চেয়ারম্যানের ছেলেরা ধরে নিয়ে গেছে, আবার বলে এই কোথায় কী ছিল, মানে এটা সেটা বলে বিভিন্নভাবে সন্দেহ করতে থাকে। প্রায় 2 থেকে 3 দিনের মতো কাটে। আমাদের এই গ্রামটা পুরো গম্ভীর হয়ে থাকে। মানে গ্রামের অবস্থা এরকম হয় যে গ্রামটা কেমন যেন একটা থমথমে ভাব হয়ে থাকে। এভাবে 2-3 দিন পরে হঠাৎ করে আমাদের পার্শ্ববর্তী ঘরের এক চাচি আম্মা বলতেছিল উনি নাকি রাতের বেলায় উঠে প্রস্রাব করার জন্য যখন উঠছিল উনি নাকি দেখছে যে আমার বোন নাকি এরকম একটা এক সাদা কাপড় পরে এরকম ভুঁড়ি হয়ে গেছে, চুলগুলা পেকে গেছে, ওরকম ভুঁড়ি হয়ে সাদা কাপড় পরে লাঠি বোর্ড দিয়ে নাকি দাঁড়ায় আছে। উনি নাকি এটা দেখছে। দেখার পরে উনি তখন প্রচণ্ড রকমের ভয় পাইছে। ভয় পেয়ে উনি তখন আমার মাকে বলতেছে। তো মা তখন বলতেছে যে এগুলো হয়তো তুমি এগুলো ভুল দেখছো, এটা কি সম্ভব নাকি। কিন্তু এরপরে দেখা গেল যে প্রায় প্রত্যেকে এসে আমার মাকে এই ধরনের কথাবার্তাগুলো বলে যে আমার বোনকে নাকি এখানে দেখছে ওখানে দেখছে। যারা মাঠে কাজ করতে যায় তারাও বলে যে দুপুরবেলা নাকি বট গাছের উপরে দেখছে বসে আছে। এরপরে এমন অবস্থা হয়েছে যে গ্রামের প্রত্যেকটা মানুষই বলতেছে আমার বোনকে নাকি এখানে সেখানে দেখে। আমার বাবা মা তখন দুজনেই প্রচণ্ড রকমের বিপাকে পড়ে যায়, কি করবে। তখন এরকম অবস্থা হয়েছে যে আমরা হুজুর নিয়ে আসি। হুজুর নিয়ে এসে আমাদের বাড়ি বন্ধ করি, আমরা ইটিয়া করি। কিন্তু এরপরেও গ্রামের মানুষের মুখে মুখে শুনতেছি যে এরকম অনেকে বলতেছে যে দোকান থেকে আসতেছে, দোকান থেকে আসার সময় দেখলো যে ও রাস্তায় নাকি দেখা হয়েছে। যেমন আমার এক পরিচিত দাদা আছে, আমার দাদার সাথে আমার বোনের সম্পর্কটা অনেক ভালো ছিল, অনেক ভালো সম্পর্ক ছিল। দাদা নাকি এরকম দোকান থেকে আসার সময় দেখতে পায় যে রাস্তার পাশে নাকি এরকম মিষ্টির প্যাকেট রেখে দিয়েছে, মিষ্টির প্যাকেট রাখা। আমার বোন নাকি আমার বোনকে দেখতেছে না, কিন্তু আমার বোনের কণ্ঠে কে যেন বলতেছিল যে দাদা মিষ্টি খেয়ে যাও, তোমার জন্য মিষ্টি কিনে আনছি। আমাদের এখানে হচ্ছে মগের হাট একটা মিষ্টি আছে, মগের হাটের দোকানের একটা মিষ্টি, মগের দোকান বলে। ওখানকার মিষ্টিটা অনেক সুইট হয় আর কি। আমার দাদাকে নাকি বলতেছিল মগের দোকানের মিষ্টি আনছি, তুমি মিষ্টি খেয়ে যাও, দাদা মিষ্টি খাও মিষ্টি খাও মিষ্টি খাও, এটা বলে। আমার দাদা তখন চিৎকার করে এসে গ্রামের প্রায় সমস্ত মানুষদেরকে বলে। একে তো নাচনি বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। যখনই এমনিতে তো চেয়ারম্যানের পরিবার আমাদের উপরে ক্ষিপ্ত, তারপর যখন গ্রামের সবগুলো মানুষ এভাবে বলতেছিল তখন চেয়ারম্যান আমাদেরকে নিয়ে একটা দরবার ডেকে বলতেছিল যে যেহেতু মেয়েটার আটটা এভাবেই হচ্ছে ডিস্টার্ব করতেছে, তাহলে মেয়েটার কবরটাকে এখান থেকে উঠাই ফেলতে হবে, কবরটাকে তারা উঠে নিয়ে যাবে। আমি তখন বলতেছিলাম যেটা কেমন কথা বলা হইলো, আপনার প্রয়োজনে হুজুর আনেন, কবিরা জানান, হুজুর কবিরা জেনে এটাকে আপনার ঠিক করেন, কবর কেন উঠে ফেলবেন। চেয়ারম্যানের কথা হচ্ছে যে না, ওই যে যেগুলো হচ্ছে মাটি কাটার যে জিপসগুলো হয় ওইগুলো দিয়ে আমার বোনের কবরটাকে সম্পূর্ণরা উঠে ফেলবে। আমি তখন সম্পূর্ণভাবে এটার বিরোধিতা করি। আমি বললাম যে না, আমার বোনের লাশ এভাবে কখনো উঠে নেওয়া যাবে না। আমার বাবা তখন বিরোধিতা করে, কিন্তু আমাদের কথা কেউ শোনে না। ওই চেয়ারম্যানের পক্ষে তখন আমাদের সমস্ত গ্রাম গ্রামের মানুষজন চলে যায়। সবাই বলতেছে যে চেয়ারম্যান সাহেব যেটা বলবে সেটাই হবে, এখান থেকে লাশটাকে উঠে ফেলতে হবে, লাশ এখানে রাখা যাবে না, কোনোভাবে লাশ এখানে রাখা যাবে না, এটা সেটা বোঝাচ্ছিল। এরপরে ওরা কি করে, ঠিকই এর পরের দিন হচ্ছে ওই মেশিন নিয়ে আসে এবং মেশিন 2 পাশ ধরে আমার বোনের যেখানে কবর দিয়েছিলাম কবরের চারপাশে অনেকটা জায়গা ধরে মাটিটা তারা কি করে এরকম করে ব্রোড দিয়ে উঠিয়ে একটা গর্তের মধ্যে আরেকটা ইয়ের মধ্যে ফেলে তারা আমার বোনের এই লাশটাকে অনেক দূরে নিয়ে যায়। অনেক দূরে প্রায় খালের পাশে একটা গর্ত করে, খাল আছে ওখানে, খালের পাশে গর্ত করে ওইখানে ডাইরেক্ট ফুতে দেয়, উপরে মাটি দিয়ে দেয়। কিন্তু মাটি দেওয়ার পরে যেটা ঘটে, এরপরে অবস্থা এরকম হয়ে যায়, আগে তো এখানে সেখানে দেখতো, মানুষের ক্ষতি করতো না, মানুষকে এখানে সেখানে দেখতো, মানুষের সাথে কথা বলতো। কিন্তু এখন অবস্থা হয়েছে এরকম যে যেখানে সেখানে মানুষকে ধাক্কা দেয়, তারপর মানুষকে ভয় দেখায়, বিভিন্নভাবে ভয় দেখায়। এখন এরকম অবস্থা হয়েছে যে গ্রামের প্রত্যেকটা মানুষ তখন ভয়ে একদম আতঙ্ক হয়ে আছে। এমন অবস্থা হয়েছে যে আমাদের সাথে কেউ ভয়ে কথাই বলে না। আমি যখন রাস্তা দিয়ে বের হই, আমাকে দেখলে মানুষ অন্যদিকে চলে যায়। জিনের ভাই বলে আমাকে সবাই
এলাকাতে ডাকে, আমি জিনের ভাই নামে পরিচিত হয়ে গেছি। মানে কী যে করব কোনো কিছু বুঝতে পারি না। আমার বাবার দোকানে তখন আর কোনো কাস্টমার আসে না, আমার বাবার থেকে কেউ আর সদাই কেনে না। তখন প্রত্যেকটা মানুষ হচ্ছে বাজারে গিয়ে গিয়ে সদাই কিনে আনে। আমাদের দোকানটাও তখন একেবারে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। বাবা তখন কী করবে কোনো কিছুই বুঝতে পারে না। তখন আমার বাবা আমার নানু বাড়িতে যায়, নানু বাড়িতে গিয়ে বিভিন্ন মানুষের সাথে ব্যাপারটা নিয়ে কথা বলে। প্রত্যেকে একটা কথাই বলে যে মেয়েটার আত্মা এরকম করতেছে, প্রয়োজনে কয়টা হুজুর এনে মাহফিল করান। এরপর আমার বাবা কী করে, অনেকগুলো বাচ্চা নিয়ে আসে মাদ্রাসা থেকে, অনেকগুলো বাচ্চা, তারপরে হুজুর এনে কোরআন খতম করায়। কিন্তু কোরআন খতম করানোর পরেও আমাদের আর কোনো আমার বোনের এটা কোনো বন্ধ হয় না। এরকমভাবে যে সবার প্রায় প্রত্যেকের ঘরের দরজায় গিয়ে লাথি মারে, তারপরে নাম ধরে ডাকে, আমার বোনের কণ্ঠে নাম ধরে ডাকে, দরজা খোল, বাড়ি আয়, তোর ঘাড় মটকাই দিব, তোকে মেরে ফেলবো, এটা সেটা বলে বিভিন্নভাবে মানুষদেরকে ভয়ভীতি দেখাতে থাকে। আবার মানুষরা যেই কথাগুলো বলে এই কথাগুলো মিথ্যে না, কারণ আমিও আমাদের ঘরের দরজায় এরকম অনেক শব্দ পাই। আমার বোন আমাদের ঘরের দরজায় এসে মাকে ডাকে, বাবাকে ডাকে, এরপরে আমার নাম ধরে ডাকে, আমার নাম ধরে বলে মিজান দরজা খোলো, মিজান বাইরে আয়, এরকম এরকম ডাকে। কি করবো তখন কিছুই বুঝতে পারি না। মানুষ মিথ্যে বলে আমরা নিজেরা কীভাবে শুনি। এমন অবস্থা হয়েছে যে কোনোভাবে এটা থেকে রেহাই পাওয়ার কোনো উপায় আমার আব্বা দেখতেছে না। চেয়ারম্যান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে, এলাকার যত গণ্যমান্য ব্যক্তি আছে সবাইকে এনে আমার বাবা তখন বলে যেটাতে কি করা যায়, আপনারা একটা ভোট দিতেন। কিন্তু কেউ আমার বাবাকে রাইট নাও কোনো সঠিক বুদ্ধি দিতে পারে না। ওই সময় আমার নানু বাড়ি থেকে আমার নানু আমার বাবাকে বলে যে আমার নানুর কাছে নাকি একটা ভালো কবিরাজ আছে, ওই কবিরাজটা নাকি অনেক ভালো, ওই কবিরাজ দিয়ে নাকি পুরোটা গ্রাম বন্ধ করে দেওয়া উচিত, পুরোটা গ্রাম বন্ধ করে দিলে ওই গ্রামে আর এই ধরনের কোনো কিছু ঘটবে না। এরপর ওই কবিরাজটা আমার নানু বাড়ির থাকে, আমার নানু বাড়ির ওই কবিরাজটাকে আমার বাবা তখন নিয়ে আসে। আনার পর ওই কবিরাজটা মাগরিবের আজান যখন দেয়, মাগরিবের আজানে উনি আবার ওনার সাথে হচ্ছে 6 জন, 6 জন পুরুষ, 6 জন, 3 জন পুরুষ আর 3 জন মেয়ে, মহিলা 6 জন মানুষ নিয়ে আসে। 6 জনকে আমাদের বাড়ির পাশে এরকম দাঁড় করিয়ে যখন হচ্ছে মাগরিবের আজানটা শেষ হওয়ার সাথে তোরা তখন হিন্দুদের মতো উলুলি দেয়, হিন্দুরা যেরকম উলুলি দেয় না ওরকম উলুলি দেয়। উলুলি দেওয়ার পর তখন গর্ত করে 6 জনের হাতে 6টা তাবিজ থাকে, অনেক বড় বড় তাবিজ। ওই তাবিজগুলো ওখানে পুঁতে দেয়, আর বলে যে আর কোনো প্রবলেম হবে না, আজকে থেকে আপনারা এই ধরনের কোনো সমস্যায় ভুগবেন না। এটা গ্রামের পুরো গ্রাম জুড়ে এটা ওরা করে। প্রায় এশান নামাজের আগ পর্যন্ত প্রতিটা পয়েন্টে গিয়ে ওরা ওরকম করে। আমরা বাবা প্রায় এখানে অনেকগুলো টাকা দেয়, প্রায় 40,000 টাকার মতো। আর ওই 40,000 টাকায় সম্পূর্ণ আমার বাবা আমাদের যে ধানি জমিগুলো ছিল ওই জমিগুলো বন্ধক দিয়ে দেয়। জমি বন্ধক দিয়ে আমার বাবা তখন টাকা দেয়, কারণ এছাড়া তো আর কোনো উপায় নেই, কারণ এটা ছাড়া আর কী করতে পারবে, টাকা কোথায় পাবে, আমাদের ব্যবসা তো পুরোপুরি বন্ধ হয়ে যায়। এইভাবে করার পরেও আমার বোনকে আর কোনোভাবেই আমার বোন আর ঠিকই হয় না। এরপরেও মানুষকে বিরক্ত করতে থাকে, মানুষকে ডাকাডাকি করতে থাকে। আমার বোনের ভয়ে অনেকে আমাদের গ্রাম থেকে চলে গেছে, পার্মানেন্টলি চলে গেছে, গ্রামে আর আসে না। এবং অত্র এলাকাতে আমাদের গ্রামটা ভূতের গ্রামে নামে পরিচিত হয়ে গেছে। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে পরিশেষে যখন ওই ফকিরের ওইটাও হয় না, তখন ওই ফকিরে নিজে হচ্ছে আমাদের বাড়িতে এসে কয়েকদিনের জন্য থাকে। কয়েকদিনের জন্য থাকে বলতে উনি কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে থাকবে। যখনই আমার বোন এসে ডাকবে তখন উনি ঘর থেকে বেরোয় উনি এটা নিচে ধরবে। উনি ওরকম একটা প্ল্যানিং করে আমাদের ঘরে থাকে। উনি প্রায় 1 সপ্তাহের মতো আমাদের এখানে থাকে। ওই 1 সপ্তাহে উনি আবার বাইরের খাবার খায় না, ঘর থেকে ওনাকে খাবার দিতে হয়। তো আমাকে বলে যে ওনার বাড়ি থেকে ওনার জন্য খাবার আনার জন্য। আমি তখন কি করি, আমার বাবার সাইকেল আছে, আমি তখন সাইকেল চালিয়ে ওনার বাড়িতে যাই প্রতিদিন। সকাল, দুপুর এবং রাতে ওনার বাড়ি থেকে খাবার নিয়ে আসে। খাবার এনে ওনাকে খাবার দিয়ে উনি এই খাবার খায়। তো ওনারা আর একটা মেয়ে আছে, ওই মেয়েটা খাবার বানায় দেয়। মেয়েটার নাম হচ্ছে গিয়ে আলেয়া। আলেয়া মোটামুটি বড়, আমার থেকে একটু সিনিয়র মনে হচ্ছে। উনি আবার ওনার বাবার প্রতি অনেক ভক্ত। ওনার বাবার অবর্তমানে ওইখানে যে মানুষগুলো আসে কবিরাজের এটা সেটা নেওয়ার জন্য, ওনার বাবার অবর্তমানে উনি হচ্ছে সব দেখাশোনা করে। উনি নিজে হচ্ছে পানি পড়া বা তাবিজ তুমান থেকে শুরু করে ওই হুজুরের কাজগুলো উনি করতে পারে, উনি সব কিছুই পারে, অনেক ভালো। তো উনি তখন ওনার বাবার জন্য খাবার দাবার দিয়েছে, আমি তখন নিয়ে যাই। তো 3 দিন 4 দিন কেটে যায়। 4 দিন পরে উনি তখন একদিন আমাকে বলতেছে যে আমার বাবা কি আসবে না। আমি তখন বললাম যে উনি তো বলছে 1 সপ্তাহ থাকবে, মাত্র 4 দিন গেল। তো উনি তখন মেয়েটা বলতেছিল যে আমার বাবার জন্য খুব মন খারাপ লাগতেছে, আর কয়েকটা কবিরাজ আসছে। ওনার বাবার আরেকটা প্রবলেম ছিল, ওই কবিরাজ কিন্তু ফোনে কারোর সাথে কথা বলতো না। ওনার কেউ মরে গেছে, উনি কোনো মোবাইল ব্যবহার করতো না, মোবাইলে কারোর সাথে কথা বলতো না। এটা ওনার কি একটা অভ্যাস বা কি একটা কারণ এটা আমি জানি না, উনি মোবাইলে কথা বলতেছে না। এরপরে মেয়েটা বলতেছে যে ওনার বাবার কাছে উনি যাবে, ওনার বাবার সাথে গিয়ে উনি কথা বলবে কোনো একটা ব্যাপারে, ওনাদের কোনো একটা ব্যাপারে। তাই আমি বললাম যে ঠিক আছে। তখন আমাকে বলে আমি দুপুরে খাবারের জন্য আসছি। তো আমাকে বলে যে আপনি দুপুরে খাবারটা নিয়ে যাওয়ার সময় আমি আপনার সাথে যাব। তো দুপুরের খাবার নিয়ে সাইকেলে করে যাচ্ছিলাম, তো আমার সাইকেলের পিছনে মেয়েটা বসে।
যদিও উনি আমাকে বলতেছিল যে উনি সাইকেলে করে না গিয়ে উনি হচ্ছে মানে অন্য কিছু করে যাবে, বাট আমি বলতেছিলাম যে আপনাদের রাস্তাঘাটগুলো অনেক সুন্দর পাকা আছে, আপনি যদি আমার সাইকেলের পিছনে বসেন আমি সাইকেল চালাই আপনাকে নিয়ে যেতে পারবো, কেন শুধু শুধু ভাড়া দিবেন। তো এইভাবে সাইকেলের পিছনে আমি আলেয়াকে রেখে আমি তখন সাইকেল চালিয়ে চালিয়ে আসতেছি। আমাদের বাড়ির একটু আগে আসার আগে হঠাৎ করে মানে কি হলো, আমাদের সাইকেলের চাকাটা পাংচার হয়ে গেছে, মানে চাকার পাংচার হয়ে গেছে বলতে চাকাটা একদম লেভেল হয়ে গেছে। তো লেভেল হয়ে যাওয়ার পরে তখন আমি আর সাইকেল চালাইতে পারি না, উনি আর আমি তখন হাঁটতে হাঁটতে আসতেছি। আস্তে আস্তে আমাদের ওখানে একটা কাশবনের মতো আছে, মানে লাইক হচ্ছে চারিদিকে কাশবনের ফুল আছে, খুব সুন্দর একটা জায়গা। ওইখানে আমি ওনাকে নিয়ে বসি, উনি বলেছে একটু বসবে, রেস্ট করবে, বসি। তো বসার পরে কথা বলতেছে, অনেক কথা বলতেছে। আমাকে জিজ্ঞেস করেছে আমি কিসে পড়ি। তো তখন কিন্তু আমার পড়াশোনা একদম বন্ধ হয়ে যায়, আমি কিন্তু আর মানে এসএসসি পরীক্ষা দিতে পারি নাই, পড়াশোনা বন্ধ করে দেয়। আমি বলে যে আমি এমনি এমনি আমার ফোনের কারণে আমাদের পড়াশোনা হয়নি, আমি মানে ক্লাস 10 পর্যন্ত পড়ছি, এরপর পড়াশোনা বন্ধ হয়ে গেছে। তো মানে আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনার সমস্যা কি, আপনি পড়াশোনা করেন না? উনি বলে যে আমার একটা প্রবলেম আছে, ওই প্রবলেমের কারণে আমি পড়াশোনা করতে পারি না। তো কী প্রবলেম জানতে পারি যে ওনার বাবা মা নাকি ওনাকে একবার বিয়ে দিয়েছিল, এবং ওই ছেলেটা নাকি খুব ভালো ছিল, ওনাদের বাড়িতে যাতায়াত করতো। একটা সময় ছেলেটা অনেক অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হয়ে ছেলেটা মারা যায়। তাই আমি বললাম যে ছেলেটা যদি মারাই যায় তাহলে আপনি আর কোনো বিয়ে করেন নাই কেন, আপনি চাইলে তো আরও বিয়ে করতে পারতেন। উনি বলতেছিল যে ওনার আসলে মানে এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছা নেই, উনি চাচ্ছে এবং সারা জীবন উনি অবিবাহিতই থেকে যাবে। তো আমি বললাম যে কেন অবিবাহিত কেন থাকবেন? উনি বলে যে ওনার বাবার অবর্তমানে মানে উনি সব দেখাশোনা করবে, ওনার আবার আরও 2টা বোন আছে, ওনার তো 3 বোন, কোনো ভাই নাই। তো বলতেছে যে আমার বাবা যদি কখনো মারা যায় বা বাবার কিছু হয় তাহলে বাবার অবর্তমানে বাবার এই জিনিসগুলো আমি দেখাশোনা করবো, এই জন্য আমি বিয়ে করবো না। আর আমি যদি কোনো ছেলেকে বিয়ে করি তাহলে তো কোনো ছেলে আমাকে তোদেরকে করতে দিবে না। আমি তখন বললাম যে আপনি প্রয়োজনে এমন একটা ছেলে খুঁজে বের করেন যেই ছেলেটা আপনাকে এই ধরনের কাজগুলো করতে দিবে। এরকম অ্যাভেলেবেল ছেলে আছে, আপনি ছেলেটাকে চালাবেন, ছেলেটা আপনার টাকায় চলবে, তাহলে আপনি মোটামুটি এটা করতে পারবেন। উনি তখন আমাকে বলতেছে তাহলে এমন ছেলে কোথায় পাবো, এমন ছেলে পাওয়া কি সম্ভব নাকি? আমি বললাম এমন ছেলে অনেক পাবেন। এভাবে কথা বলতে বলতে প্রায় মাগরিবের একটু আগে হয়ে গেছে। আমি বললাম যে আপনার আব্বা আমার উপরে খুব রাগ করবে, আজকে মনে হয় দুপুরে কিছু খায়নি, আপনি চলেন। এরপরে আমি কী করে, তখন আমি একটা মোবাইল ফোন চালাইতাম, আমি আমার মোবাইল ফোন নাম্বারটা কিন্তু ওনাকে দিয়ে দিই, ওনার নাম্বারটা আমি নিয়ে নেই। এরপরে যেহেতু ওনার বাবার খাবার দাবারের ব্যাপারে আমি তখন ওনার সাথে ফোনে কথা বলবো, ওই প্ল্যানিং করি। দেন উনি তখন আমাদের বাড়িতে আসে, ওনার বাবার সাথে কথা বলে, কথাবার্তা বলার পর দেখতে দেখতে সন্ধ্যা মানে সন্ধ্যার সময়ই তো উনি আসছে, মানে অনেক রাত হয়ে যায়। অনেক রাত হয়ে যাওয়ার পর ওনার বাবা মানে ওনার মেয়েটাকে বলতেছিল, মানে আলেয়াকে বলতেছিল যে আলেয়া তুই আজকে আর যাইস না, কারণ ওনাদের এই গ্রামটা ভালো না, মানে একটা আত্মা এই গ্রামে অনেক ডিস্টার্ব করতেছে, আমি আত্মাটাকে ধরার জন্য আসছি, তুই যাইস না, তুই আজকে রাতে থেকে যা, এটা বলে। তো বলার পরে আমি তখন বললাম যে ঠিক আছে। তো উনি আবার মানে উনি অত পারফেক্ট কবিরাজ না, আলিয়া তত পারফেক্ট কবিরাজ না। তো আমাকে বলে যে আপনাদের প্রবলেমটা কি, মানে অ্যাকচুয়ালি আপনাদের সাথে কী ঘটে। আমি তখন বলি যে রাতের বেলায় এরকম এরকম আমার বোন এসে আমাদেরকে ডাকে, মানে শুধু আমাদেরকে না গ্রামের প্রায় প্রত্যেকে ডাকাডাকি করে, এটা নিয়ে খুব প্রবলেম, এটাই সমস্যা। পরে আমাকে বলেছে আমার কাছে এই ব্যাপারটা অনেক বেশি মজার মনে হয়, মরে যাওয়া মানুষের কণ্ঠ শুনতে একটু ভালো লাগে না? আমি বললাম চারে এটা তো আর আমার বোনের কণ্ঠ না, এটা তো জিনের কণ্ঠ। পরে বলেছে যাই হোক আপনার বোনের কণ্ঠ তো আপনি শুনতে পান। তো এভাবে কথা বলতে বলতে উনি তখন বলতেছে আমার মা উনি তখন বসে বসে কথা বলে, অনেকক্ষণ কথাবার্তা বলার পর উনি তখন বলতেছে, আমাকে বলতেছে যে বলছে মিজান আমি আমাদের বাড়ির পিছনে হচ্ছে আবার আমার বোনকে যেখানে মাটি দিয়েছিল ওই জায়গাটা উনি দেখতে যাবে। তো আমি তখন বললাম যে না, আপনি কি আপনার বাবা মানে বাড়িতে যেতে মানা করছে, আপনি কবরস্থানে কেন যাবেন, এটা সেটা বলি। উনি তখন বলেছে আমার বাবাকে বলার দরকার নেই, আমি যাব, ওইটা আমাকে বলে। তাই আমি বললাম যে আরে আপনার বাবা আপনাকে মানা করছে আর আমি তো যেতে পারবো না। উনি তখন আমাকে খুবভাবে ধরে যে কবরস্থানটা দেখতে যাব, তুমি আমাকে চলো, যেখানে মানে আমার বোনকে মানে জীবিত দাহ মানে ইয়ে করা হয়েছে আর কি, গর্ত করে ফেলে দেওয়া হয়েছে, আগে তো মাটি দেওয়া হয়েছে, ওই কবরে মাটি সে ওইখানে যেখানে ফেলে দিছে। পরে আমি বললাম যে না আমি এখানে যাবো না, আমার নিজেরও অনেক ভয় লাগে, আমি নিজে যাব না। পরে উনি আমাকে খুব জোরাজোরি করার পরে এরপর আমি ওনার সাথে যাই। তো যাওয়ার সময় আমার এত ভয় লাগে, আমার কাছে মনে হয় যে আমার জীবনে সর্বপ্রথম আমি সেদিন ভয় পাইছিলাম, এবং এই ভয়ের কথা আমি মরণ পর্যন্ত ভুলতে পারবো না, এত পরিমাণ ভয় আমি সেদিন পাইছিলাম। যাই হোক ভয়ে ভয়ে আমি তখন আমার বোনের কবরের কাছে যাই না, কবরের সামনে হচ্ছে মানে একটা জায়গা আছে, ওই জায়গায় দাঁড়ায় থাকে। উনি তখন যায় এবং গিয়ে আমার বোনের কবর থেকে উনি তখন মাটি আনে। মানে আমি আসলে মানে যেটা মনে করতাম যে ওনার বাবা একজন কবিরাজ ঠিক আছে, কিন্তু আমার কাছে ওই ঘটনা দেখে মনে হলো যে ওনার বাবার চেয়ে ওনার ক্ষমতা আরও বেশি, মানে আলিয়ার ক্ষমতা আরও বেশি। মানে তা না হলে নর্মালি যেই আত্মার ভয়ে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ আতঙ্কিত, সেই আত্মার কবরের কাছে গিয়ে উনি তখন মাটি নিয়ে আসছে। এটা আমার কাছে ব্যাপারটা অনেক বেশি ডিফিকাল্ট মনে হয়েছিল। মাটি নিয়ে আসার পরে উনি আমাকে বলেছে চলো, আমরা তখন সুন্দর মতো বাড়িতেও চলে আসছে, আমাদের আর কোনো প্রবলেম হয়নি। আমি জানি না যেটা কীভাবে উনি কী করছে। এরপরে উনি তখন রাতের বেলা এখানে থাকার পরে উনি চলে যায়। যাওয়ার সময় ওনার বাবাকে বলতেছে যে বাবা আমি আপনাকে হয়তো নিয়ে যেতে পারি যদি সব কিছু ঠিকঠাক হয়, এটা বলে। আমি তখন জানি না যে কী বলে, উনি তখন চলে যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর পরের দিন রাতে আমাদের বাড়িতে আমার বোনের আর কোনো সারা শব্দ নয়। মানে
আর কোনো কারো প্রবলেম হচ্ছে না। মানে ওই দিন রাতে আমরা খুব অবাক হয়ে যাই। তখন ওই কবিরাজ যিনি ছিল, কবিরাজকে বললাম আমি যে, "এই ঘটনা, আপনার মেয়ে কবর থেকে মাটি নিচ্ছে, আমি কিন্তু আপনাকে বলি নাই।" উনি বলে যে, "আমার মেয়ে তোমাকে বলতে মানা করছে না?" আমি বলি, "করছে তো।" বলে, "তাহলে আমাকে বললা কেন?" আমি বললাম যে, "মানে আপনি তো মূল কবিরাজ, উনি তো মূল কবিরাজ না, এজন্য আপনাকে বলছে।" পরে আমাকে বলে যে, "না, যেই কবিরাজের কাছে যাবা, কবিরাজ যদি কোনো কিছু মানা করে এটা অন্যের কাছে বলতে নাই। তুমি আমার কাছে বলছো, এটা ভুল করছো, তওবা করো, আর আজকের পর থেকে এই কথাটা কাউকে বলবা না।" আমি তখন বললাম যে, "আচ্ছা ঠিক আছে দাদা, আমি এই কথাটা আর কাউকেই বলবো না।" এর পরের দিন উনি তখন মোটামুটি ওনার মানে হাঁড়ি পাতিল যা কিছু আছে ওনার মানে গাট্টি গোছরা নিয়ে উনি তখন ওনার বাড়িতে চলে যায়। তো বাড়িতে চলে যাওয়ার পরে প্রায় 3 দিনের মতো আমার বোনের আর কোনো প্রবলেম নাই। মানে আর কোনো মানুষ আমাদেরকে মানে আমার বোনের কণ্ঠ ধরে ডাকে না, বা গ্রামের কেউ আমার বোনকে রাস্তাঘাটে দেখেও না। মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা একটু রিল্যাক্সে চলেছে, একটু ভালো জায়গায় আসি। এভাবে সময়গুলো প্রায় 3 দিন পরে ওই কবিরাজের মেয়ে আলিয়া আমাকে কল দেয় একদিন। কল দিয়ে বলতেছে যে, "মিজান ভাই, আপনার সাথে আমার একটু কথা আছে, আমাকে এটা বলে।" আমি বললাম যে, "কী কথা?" পরে বলে, "আপনি একটু আমাদের বাড়িতে আসেন।" তো আমাদের যখন ওনাদের বাড়িতে যাইতে বলে, আমার তো সাইকেল আছে, আমি যখন ওনাদের বাড়িতে যাই প্রায় বিকেল হয়ে যায়, 3:30 4টার মতো বেজে যায়। ওনাদের বাড়িতে যাই, যাওয়ার পর আমাকে বলতেছে, "ভাই, আমার না অনেক একাকিত্ব লাগতেছে, অনেক গম্ভীর লাগতেছে, আমি আপনার সাথে একটু সময় কাটাবো", এরকম করে বলে। তো আমি তখন বললাম যে, মানে আমার সাথে সময় কাটাবেন মানে আমি বুঝি নাই। পরে বললাম, "আপনার সাথে আমি একটা জায়গায় যাব।" তো আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে।" যেহেতু আমার বড় বোন নাই, আমি কিন্তু ওনাকে আমার বড় বোনের দৃষ্টিতেই দেখতাম। মানে মনে করতাম যে আমার যেহেতু একটা বড় বোন মারা গেছে, উনি আমার বড় বোনের মতো, এবং দেখতে দেখতে কিছুটা উঁচু লম্বা আমার ওই বোনের মতোই ছিল। তো ওনার সাথে আমি কী করি, ওনার একটা মানে ছেলে বন্ধুর বাড়িতে যাই। ওনার ছেলে বন্ধু হয় নাকি, ওখানে বাড়িতে যাই। ওই বাড়িতে গিয়ে উনি তখন ওই ছেলে বন্ধুর কয়েকটা বই আর কয়েকটা মানে লেখাটাকে কী কী জানি নিয়ে আসে, আইসা ওনাদের বাড়িতে আসে। আসার পর আমাকে বলতেছে যে, "আপনি একটা কাজ করেন, মানে আপনি যেহেতু পড়াশোনা করতেছেন, আপনি আমাদের বাড়িতে থেকে যান।" এই কথাটা আমাকে বলে, "আলেয়া, আপনি আমাদের বাড়িতে থেকে যান, আমার আব্বার তো লোক দরকার, আমি আপনাকে মাস শেষে টাকা দিব", আমাকে এটা বলে। তো আমি তখন বললাম যে, "না না না, আমি এখানে কেন থাকবো, আমার বাবা আমাকে দিবে না।" পরে আমি বলে, "আচ্ছা ঠিক আছে, আমি তারপর আমার বাবার সাথে কথা বলবো।" ওই দিন আমি বাবাকে গিয়ে যখন বলি, বাবা আমাকে বলতেছিল যে, "না না না, এটা কখনোই করা যাবে না, কারণ এই কবিরাজ মানে ওরা কবিরাজ যে কাজ কারবার করে, আবার তোর উপর কী করে না করে, এটা দরকার নাই, তুই এটা করিস না।" আমার বাবা আমাকে ডাইরেক্টলি মানা করে দেয়। বাবা যখন ডাইরেক্টলি মানা করে দেয়, আমি তখন আলেয়াকে ফোন করে বলি যে, "আলেয়া, আমার বাবা আমাকে মানা করে দিছে, আমি আসলে যেতে পারবো না, বাবা এটা দিবে না।" এরপর থেকে আলেয়া আমার সাথে কন্টিনিউ ফোনে কথা বলে, মানে ফোনে কথা বলে আমার খোঁজ খবর নেয়, আমি ওর খোঁজ খবর নেই, কী করি না করি। ও আমাকে সমস্ত কিছু বলে, আমিও তাকে সমস্ত কিছু বলি। এভাবে প্রায় আমরা অনেক দিন ধরে কথাবার্তা বলি। কথাবার্তা বলতে বলতে একটা সময় হচ্ছে মানে নববর্ষ না, মানে ইংরেজি নববর্ষ আসে আর কি, মানে হ্যাপি নিউ ইয়ারের সময় আসে। তো নিউ ইয়ারের দিন উনি নিউ ইয়ারের আগের দিন মানে 31st নাইট আমাকে কল দেয়। উনি লাইক এরকম রাত প্রায় 9:30টার দিকে আমাকে কল দিয়ে বলতেছে যে আমার সাথে একটু দেখা করবে। মানে উনি তো যেহেতু ওনার বাবার সাথে এই প্যারানর্মাল কাজগুলো করে, আমি কিন্তু ওনাকে একটু ভয়ও পাই। তো যখন 9টা বাজে এই কথা বলে, আমি বললাম যে, "আমার পক্ষে এই রাত 9টা বাজে আপনার সাথে দেখা করা সম্ভব না।" পরে বলে যে, "আমি আপনাদের গ্রামে যাব।" আমি তখন বললাম যে, "না না না, এটা কখনোই করেন না। আমাদের গ্রামে আসলে আমার আব্বা আম্মা যদি কখনো জানতে পারে, বা আমার বোন কিন্তু এ রোগেই মারা গেছে, মানে আমার বোন কিন্তু এইভাবেই হচ্ছে মারা গেছে, কার সাথে সম্পর্ক ছিল এটা সেটা নিয়ে আমার বাবা মার খুবই খারাপ, মানে বাবা মার এগুলো মেনে নেবে না, প্লিজ আপনি আইসেন না।" তো ওনাকে আমি মানা করার পর রাত 11টার দিকে উনি আমাকে এসে কল দেয়। কল দিয়ে বলতেছে, "আপনাদের বাজারে আমি আসি", এটা আমাকে বলে। আমি তখন বললাম যে, "আরে কেমন কথা বলতেছেন, আপনি বাজারে আসছেন?" পরে আমি বের হই বাসা থেকে, বের হয়ে গিয়ে দেখি যে হ্যাঁ, উনি বাজারে একটা সিএনজি নিয়ে দাঁড়ায় আছে। তো পরে আমি সিএনজির মধ্যে ওঠার পরে আমাকে বলে যে, "আজকে আপনাকে আমি এক জায়গায় নিয়ে যাব।" তো আমি তখন আসলে কোনোভাবেই মানে ওনার প্রস্তাবে রাজি হই না। আমি বললাম যে, "না, আমি যাব না।" আমাকে বলে যে এক জায়গায় নিয়ে যাব। তো আমাদের এলাকা থেকে উনি অনেক দূরে একটা জায়গায় আমাকে নিয়ে যায়। ওই জায়গাটা অনেক সুন্দর ছিল। মানে আমি যখন ওখানে গিয়ে পৌঁছাই তখন প্রায় রাত 12টার কাছাকাছি বেজে গেছে আর কি। বাট এই জায়গাটা এতই সুন্দর ছিল, মানে শাপলা ছিল ভিতরে, মানে শাপলা ছিল, তারপরে পানি ছিল, খুব খোলামেলা একটা পরিবেশ। একদম মানে মেন রোড না, পকেট যে রোডগুলো হয় না, পাকা রোড, ওই পাকা রোডের পাশেই বড় এই দিঘিটার মতো ছিল। ওই দিঘির পাড়ে আমি তখন তার সাথে বসে কথা বলতেছি। আমার জীবনে এরকম ঘটনা আর কখনোই ঘটেনি। মধ্যরাতে মানে হ্যাপি নিউ ইয়ারের সময় ওই মুহূর্তটা একটা মেয়ের সাথে বসে বসে কথা বলার মজাটাই না একদম আলাদা। আমি যতই তার সাথে কথা বলতেছি আমার ততই ভালো লাগতেছে। কথা বলতে বলতে আমি যেন অন্য কোনো একটা রাজ্যে হারিয়ে যাচ্ছিলাম। আমার তখন এত পরিমাণ ভালো লাগে, ওনার প্রত্যেকটা কথা যেন আমার হৃদয়টা স্পর্শ করে। কথা বলতে বলতে আমার জীবনে সেদিনে তার সাথে আমার একটা ভালো লাগা ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। যদিও উনি আমার সিনিয়র ছিল, আমি ওনার হাত ধরে একসাথে হচ্ছে ওই নদীর পাড়ে বসে থাকি। আমরা প্রায় রাত 1টা পর্যন্ত আমরা ওখানে বসে থাকি। আর ওই সময়টা এরকম একটা সময় ছিল, চারদিক থেকে অনেক বাজে শব্দ পাচ্ছিলাম। মানে গ্রাম এলাকা ছিল, তো গ্রাম এলাকার ছেলেরা হচ্ছে মানে বাজি ফুটাচ্ছে, অনেক মজা করতেছে। তারপরে যেহেতু মানে নতুন বছর, সবাই প্রচুর পরিমাণ মজা করতেছে, আর আমি ওনাকে নিয়ে ওখানে বসে আছি। আর যে সিএনজি ড্রাইভারটা ছিল, এটা ওনার পরিচিত ড্রাইভারই ছিল। সিএনজি ড্রাইভার সিএনজির মধ্যে বসে আছে।
আমার জীবনে এরকম মোমেন্ট আমি আর কখনোই কাটাই নাই। চাঁদের আলোতে যখন চাঁদের আলোটা যখন পানির মধ্যে পড়তেছিল আর ওই পানিতে যখন শাপলা ভাসতেছিল, এই দৃশ্যটা আমার অন্তরটাকে কেড়ে নেয়। আমি যেন অন্য কোনো একটা রাজ্যে হারিয়ে যাচ্ছিলাম। মানে আমি কথা বলতে বলতে কখন যে ওনার রানের উপরে মাথা রেখে এভাবেই শুয়েছে আমি জানি না। উনি আমার চুলগুলো টেনে দিচ্ছিলাম, আমি আস্তে আস্তে ঘুমিয়ে যাচ্ছিলাম। দেখতে দেখতে প্রায় রাত 2:30 পর্যন্ত আমরা একই সাথে একই জায়গায় বসেছিলাম। রাত 2:30টার পরে এরপরে কিছু মানুষের আনাগোনা এইদিকে হাঁটাহুঁটি করতেছে। আমার কাছে ব্যাপারটা তখন একটু খারাপ লাগে। আমি বললাম যে কোনো মানুষ আমাদেরকে এখানে চান্স করতে পারে। আপনি একটা ছেলে, আমি একটা মেয়ে। পরে বলে আমাদেরকে তো দেখা যায় না, মানুষটা কিন্তু আমাদেরকে দেখতেছে না। আমরা কিন্তু সিএনজিটা ওখানে দাঁড়া করাইয়া ওই যে খালটা ছিল, খাল বলতে এটা একটা লাইক ছোটো দিঘির মতো ছিল আর কি। আমরা দিঘির একদম ভিতরে চলে গেছি। ভিতরে গিয়ে ওইখানে ঝোপঝাড়ের মধ্যে বসে আছে। রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করার সময় দেখে না, কিন্তু এরপরও মানুষের মনে একটা সন্দেহ লাগে যে একটা সিএনজি এখানে দাঁড়ায় আছে, ব্যাপারটা কি? হয়তো সিএনজির মধ্যে কোনো মানুষ আছে বা সিএনজির কোনো মানুষ কোনো দিকে দাঁড়ায় আছে। এইটা ওনাদের মনে একটু সন্দেহ লাগে। সন্দেহ লাগার পরে আমি তখন বললাম যে আলিয়াকে বলছিলাম যে আমি আর থাকবো না, চলেন আমরা উঠে যাই। এরপরে উঠে আলিয়া আর আমি একসাথে আসার পরে ফজরের আগ পর্যন্ত কিন্তু আমরা এই সিএনজিটা দিয়ে ঘুরি, অনেক ঘোরাফেরা করি। আমাদের বাসার সামনে আমাকে নামাই দিয়ে এরপরে উনি চলে যায়। এরপর থেকে ওনার সাথে আমি কন্টিনিউ ফোনে কথা বলি। কথা বলতে বলতে আমাদের মাঝে কখন যে আমি তাকে তুমি করে ডেকে ফেলি আমি নিজেও জানি না। এবং আমাদের মাঝে এরকম একটা সম্পর্ক হয় যে আমরা একটা মানুষ আরেকটা মানুষকে একটা পলক না দেখলে বাঁচি না। দুজনের মাঝে একটা মিষ্টি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উনি যেহেতু কবিরাজি করে, কবিরাজি ওনার পেশা, কিন্তু তারপরেও এই মানুষটার কবিরাজি ছাড়াও একটা মন আছে। আর এই মনটা যে এত পরিষ্কার, এত ভালো, এত নম্র, ভদ্র, এত রোমান্টিক, এটা আমি বলে বোঝাতে পারবো না। ওনার সাথে কথা না বলে না বুঝেই জানে যে মানুষটা এতটা ভালো হবে, এতটা রোমান্টিক হবে। যাই হোক, এভাবে সময়টা সামনে দিকে যেতে যেতে প্রায় 1 বছরের মতো আমাদের এই সম্পর্কটা কন্টিনিউ আমরা করি। আর 1 বছরের মাঝে অনেক ঘটনা আছে। এরই মাঝে আমরা দুজনে ঘুরতে গেছিলাম। আমরা অনেক দূর দূরান্ত, আমরা কক্সবাজার পর্যন্ত 3 দিন দুজনে একসাথে ঘুরতে গেছি। আমাদের মাঝে অনেক রকম সম্পর্ক হয়েছে এবং আমাদের এই সম্পর্কটা এরকম একটা সম্পর্ক ছিল যে প্রতিটা সম্পর্ক একটা ছেলে একটা মেয়ের পিছনে টাকা পয়সা খরচ করে। আমি এটাই দেখে আসছি, কিন্তু আমার এই সম্পর্কটা মাঝে আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি যে আলিয়া আমাকে টাকা পয়সা দিচ্ছে। আমি যখন যেখানে যাচ্ছি টাকা পয়সা খরচ থেকে শুরু করে কেনাকাটা, ঘোরাফেরা, সমস্ত খরচ আলিয়া নিজে বহন করে। আলিয়ার খরচে আমরা ঘুরতেছি। এভাবে দিনগুলো রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আলিয়া তখন আমাকে বলতেছে যে পারিবারিকভাবে এই সম্পর্কটার একটা ভিত্তি দেওয়া উচিত। তো আমাকে বলে যে তুমি তোমার আব্বা আম্মার কাছে বলো, আমি আমার বাবার কাছে ব্যাপারটা বলি। আমি তখন বললাম যে বলতেই পারো, তাহলে হচ্ছে কোনো প্রবলেম নেই। আর আমার আব্বা আম্মা তো রাজি হবে। তুমি যদি এত বড় একটা কবিরাজ, তাহলে তো কোনো প্রবলেম নেই, আমার আব্বা মা রাজি হবে। এরপরে যখন আমাকে এই কথা বলে আমি তখন আচ্ছা ঠিক আছে। পরে আমি তার 3 থেকে 4 দিন পরে একদিন আমার বাবাকে বলি, কারণ আমি আমার মায়ের চেয়ে আমার বাবার সাথে একটু ফ্রি বেশি। বাবার দোকানে আমি বসে থাকতে বাবাকে বলে যে বাবা, বরাপুর তো চলে গেল, মারা গেল, এরপর থেকে তো মাকে হেল্প করার মতো কেউ নেই, মা অনেক অসুস্থ হয়ে গেছে, মা কাজবাজ করতে পারে না। এখন আমি চাচ্ছিলাম বিয়ে করার জন্য। এটা ডাইরেক্টলি আমি বাবাকে বলি। তো বাবা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে মেয়ে দেখবো। তো আমি যখন মেয়ে দেখবে বলে তখন আমি কিছু বলি না। এর পরের দিন আমি এবার ব্যাপারটা মাকে বলি। আমি বলি যে মা, বাবাকে আমি এমনি বলছিলাম। পরে মা প্রথমে একটু রেগে যাওয়ার পর আমি তখন মাকে খুব সফটলি বুঝাই যে দেখো, কাজ কাম তো করতে হবে না, আমাদের বাসায় তো কাজ করার মতো কোনো মানুষ নাই। রান্না বান্না থেকে শুরু করে অনেক কাজ আছে, বাসার এই কাজগুলো করতে একটা মানুষ দরকার না? এখন কবিরাজের মেয়ে আছে আলিয়া, ওই মেয়েটার সাথে আমার একটা সম্পর্ক আছে। এখন তোমরা যদি বলো আমি মেয়েটার সাথে সম্পর্ক করবো। আমার মা বলে যে মেয়েটা কবরস্থানে গিয়ে মাটি আনছে রাত্রের বেলায়, এটা আমি বললাম যে হ্যাঁ। আমার মা বলে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এমন মেয়ে আমার দরকার নাই, আমি এই মেয়েকে তোকে বিয়ে করাবো না। আমি তখন বলতেছিলাম যে মা দেখো, মেয়েটা অনেক ভালো, ও অনেক ভালো, ওর সাথে আমি অনেক ঘোরাফেরা করেছি, ব্যক্তিগতভাবে আমি ওকে চিনি, আমি ওকে বিয়ে করবো, অ্যান্ড ওকে বিয়ে করলে আমি অনেক হ্যাপি থাকবো। আমার মাকে আমি যতভাবেই বুঝাই, আমার মা তখন আর আমার কোনো কথাই শোনে না। মা তখন কথাগুলো মনে হয় একদম ঘুরিয়ে পেঁচিয়ে আমার বাবার কাছে লাগাই দেয়। বাবা আমাকে বলতেছে রাত্রেবেলা, বাবা আমাকে বলতেছে কিরে তোর মা এই কথাগুলো বলছে, এগুলো কি সত্য? আমি তখন বাবাকে বললাম যে হ্যাঁ বাবা, এগুলো সত্য। আমার বাবা তখন বলতেছিল যে কেন, দুনিয়াতে কি মেয়ের ঠাড়া পড়ছে, মেয়ের অভাব পড়ছে, তোর ওই কবিরাজের মেয়েকে বিয়ে করা লাগবে? আমি তখন বললাম যে বাবা দেখো, কবিরাজের মেয়ে এটা অনেক ভালো। আমার বাবা বলে তুই কি জানিস যে ওর আগে একটা বিয়ে হয়েছে? কবিরাজ সম্ভবত বাবাকে বলছে যে ওর আগে একটা বিয়ে হয়েছে। আমি তখন বললাম যে হ্যাঁ বাবা, আমি এটা জানি। ও নিচে আমার কাছে স্বীকার করছে যে ওর আগে একটা বিয়ে হয়েছে এবং এই বিয়েটা ছিল সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট। আমার বাবা তখন আমাকে বলতেছে দেখ বাবু, আমি তোকে ভালোই বলতেছি যে এই মেয়ের কাছ থেকে সরে চলে আয়। ওরা কবিরাজ, ওরা যে কোনো সময় যে কোনো স্টেপ নিয়ে নিতে পারে, ওরা মানুষ ভালো হবে না। এগুলো তোর যদি বিয়ে সাথে করতে ইচ্ছে হয়, আমরা দেখে শুনে একটা ভালো মেয়ে দেখে তোকে বিয়ে করাবো। তুই এই কবিরাজের ধান্দা মাথা থেকে সম্পূর্ণ মুছে ফেল। আমি তখন আমার বাবাকে একদম মায়ের সামনে বলেই দিলাম যে বাবা, জীবনে যদি বিয়ে করতে হয় আমি শুধু আলিয়াকে বিয়ে করবো, আলিয়াকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমি জীবনে বিয়ে করতে পারবো না, কারণ আমি আলিয়াকে অনেক ভালোবাসি, আলিয়াও আমাকে অনেক ভালোবাসে। আমার বাবা তখন আমাকে বলতেছে এই সবে ওনাদের ফাঁকিবাজি, তুই এগুলা ছেড়ে
ছেড়ে দিয়ে দেখ, তোর মতো করতে গিয়ে কিন্তু তোর বোন পরে শেষে লাশ হয়ে ফিরছে, ভুলে গেলি? কেমন কেমন খারাপভাবে মারা গেছে, ওর কেমন বিবস্ত্র বডি ছিল, এবং মারা যাওয়ার পর পর্যন্ত আমরা কত কষ্ট করে ওর আত্মাকে বিদায় করলাম। এখন তুইও সেম একই রাস্তায় যাইতেছিস। বাবা আমাকে এটা বলে। আমি তখন বললাম যে আমার আপু কীভাবে মারা গেছে তো আমরা এখনও কেউ ডিটেলসে বলতেই পারি না, আপু কীভাবে মারা গেল। সুতরাং এই ব্যাপারটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আমি বিয়ে করবো, আলেয়াকে বিয়ে করবো, এটাই আমার আব্বা আম্মার সাথে আমার তুমুল পরিমাণ ঝগড়াঝাটি চলতে থাকে। মানে ঝগড়াঝাটি এরকম হয়ে যায় যে আমি ঘরে খাওয়া দাওয়া করে আমি বাইরে থাকি, নানু বাড়িতে চলে যাই, এখানে সেখানে ঘুরে প্রায় অনেক দিন ধরে ঘোরাফেরা করি, কিন্তু কোনোভাবে আমার আব্বা আম্মাকে রাজি করাইতে পারি না। বাট এরই মাঝে একটা সুখবর আছে। সুখবরটা হচ্ছে এরকম, আলেয়ার বাবাকে রাজি করাই ফেলে। আলেয়ার বাবাকে যখন বলে যে বাবা এমনি এমনি বিস্তারিত সব বলে, আলেয়ার বাবা তখন রাজি হয়। এই কথাটা আলেয়া আমাকে ফোনের মাধ্যমে জানায় যে আমার বাবার কোনো অভিযোগ নেই, আমার বাবা কিন্তু রাজি আছে। এখন তুমি যদি রাজি হও তাহলে কিন্তু সব কিছু ঠিকঠাক, মানে তোমার পরিবার যদি রাজি হয়, কিন্তু আমার পরিবার তো কোনোভাবে রাজি হয় না। এভাবে প্রায় আরও পাক্কা 1 মাসের মতো কেটে যায়। 1 মাসে যখন আমি আমার আব্বা আমাকে রাজি করাইতে পারি না, দেন আমি তখন আলেয়াকে বলে যে আলেয়া এখন কী করবো, আব্বা আম্মা তো কোনোভাবে রাজি হচ্ছে না। ও তখন আমাকে বলে তুমি যদি, আমি তোমাকে এই প্রস্তাবটা করতে চাই না, এরপরেও মানে তুমি যদি ভালো মনে করো তাহলে তুমি আমার এই প্রস্তাবটা গ্রহণ করতে পারো। ও তখন আমাকে বলতেছে যে তুমি, আমার বাবা যেহেতু রাজি আছে, তুমি আমার বাবার পক্ষে এসে আমাকে বিয়ে করো, আমার বাবার পক্ষে এসে গোপনে আমাকে বিয়ে করো এবং আমাদের পরিবারে থাকো। যদি থাকো একটা সময় দেখবে কি যে আমার মানে তোমার বাবা মা পরিশেষে মেনে নিবে। এই কথাগুলো আমাকে আলেয়া বলে। যখন আমাকে আলেয়া এভাবে বুঝে বলে, আমি তখন বলি আচ্ছা ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি আছি, কারণ আমি কিন্তু আলেয়াকে প্রচণ্ড রকমের ভালোবাসি। আলেয়াকে ছাড়া একটা মুহূর্ত আমি আর কোনো কিছু চিন্তা করতে পারি না। আমার দিন কাল সব কিছু মিলে আলেয়াকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। সেক্ষেত্রে আমি আলেয়াকে বলতেছি যে আচ্ছা ঠিক আছে, তোমার বাবা যদি রাজি থাকে তাহলে তোমার বাবাকে সাক্ষী রেখে আমরা দুজনকে বিয়ে করবো। এর ঠিক তারই 2 দিন পরে আলেয়া আমাকে বলে যে তুমি বাবার সাথে কথা বলার জন্য আমাদের বাড়িতে আসো। পরে আমি ওর বাবার সাথে কথা বলার জন্য যাই। ওর বাবার সাথে কথাবার্তা বলার জন্য গেলে ওর বাবা আমাকে প্রথমত বলে যে এই তোমরা যে সম্পর্কটা করেছো এটা তোমরা ঠিক করো না, কারণ একটা সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হচ্ছে গার্ডিয়ান। তোমার গার্ডিয়ান এখানেই নাই, আর আমাকেও আমার মেয়ে খুব কষ্ট করে রাজি করিয়েছে। এখন আমি আমার মেয়ের সাথে, আমার মেয়ের আগে একটা কলঙ্ক আছে, আগে একটা বিয়ে হয়েছে। এখন ওই স্বামীটা ভালো ছিল না বা হোয়াট এভার, যাই হোক ও মারাই গেছে শেষ পর্যন্ত। তো এখন তোমাকে আমি জামাই হিসেবে নিব, কিন্তু পরিশেষে তোমার আব্বা যদি কোনো প্রবলেম করে তাহলে কি করতে পারবো। আমি তখন বললাম যে দেখেন আমার আব্বা কোনো প্রবলেম করবে না। উনি তখন আমাকে বলে যে তোমার আব্বা প্রবলেম করতে পারে, এই জন্য তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। আমি তখন বললাম ছোট্ট কী কাজ করতে। উনি আমাকে বলে যে তোমাকে যদি আলেয়াকে বিয়ে করতে তোমাকে স্টাম্পে সিগনেচার করতে হবে। মানে স্টাম্পে সিগনেচারটা ব্লাঙ্ক স্টাম্প, ওখানে কিছু লেখা থাকবে না, ওখানে সিগনেচার করতে হবে। যদি পরিশেষে তোমার আব্বা আম্মা কোনোভাবে আমার উপরে কোনো অ্যাকশন নিতে চায়, আমি এই স্ট্যাম্প দিয়ে রক্ষা পাবো, কারণ আমি তোমাকে জোর করে নিয়ে আসি নাই। যেহেতু আমি কবিরাজ, হয়তো অনেকে মনে করবে যে আমি কবিরাজি করে তোমাকে নিয়ে আসছি, অনেকেই চিন্তা করবে যে তাবিজ তোমান করে এটা সেটা করে আমি তোমাকে নিয়ে আসছি। এই জন্য আমি চাই না যে ঘটনাটি এভাবে ঘটক। আমি চাই যেহেতু তুমি রাজি আছো, আমার মেয়েও রাজি আছে, তাহলে তোমরা দুজনকে বিয়ে করে কিন্তু তুমি এখানে একটা স্টাম্প দাও। যখন উনি আমাকে এভাবে বলে আমি তো ওনার মেয়েকে বিয়ে করবো, তাহলে আমি বললাম আচ্ছা ঠিক আছে ফাইন। পরে আমি একটা স্টাম্পে সিগনেচার করে, একটা ব্লাঙ্ক স্টাম্প হলফনামার সময় ওই স্টাম্পের কোণার মধ্যে সিগনেচার করি, এবং মাত্র 3 লক্ষ টাকা কাবি নেই। সেদিন হচ্ছে আলেয়ার সাথে আমার বিয়ে হয় খুব গোপনে। মানে বিয়েটা খুব গোপনে হয়, ওদের বাড়িতে অন্য কোনো মানুষকে ওর বাবা জানায় না। ওর বাবা কিন্তু অনেক বড় একটা কবিরাজ, এবং ওদের অত্র এলাকাতে ওর বাবার অনেক সয় সম্পত্তি, মানে প্রচুর জায়গা সম্পত্তি, অনেক টাকা পয়সার মালিক। এরপরে ওর বাবা এই ব্যাপারটা কাউকে জানায় না, কাউকে না জানিয়ে সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে আমাকে আলেয়ার সাথে আমার বিয়ে হয়। বিয়ের কাজটা যখন কমপ্লিট হওয়ার পরে আমি তখন আলেয়াদের বাড়িতেই থাকতে শুরু করি। আমাদের বাসর ঘর হয়, এর আগেও তো আমাদের মাঝে অনেক রোমান্টিকতা ছিল। তো এরপরে আমাদের বাসর ঘর হওয়ার পরে আমি আলেয়ার সাথে থাকতে শুরু করি। এই ব্যাপারগুলো আমার আব্বা আম্মা মেবি কিছুটা জানতে পারার পরে আমার আব্বা আম্মা এটা নিয়ে আর কোনো কথা বলে না। তাদের কথাই একটা, যেহেতু প্রথম মেয়েটা মরে গেল এবং সেকেন্ড ছেলেটা এভাবে চলে গেল, আমাদেরকে নিয়ে তাদের আর কোনো ভরসা বা ভালোবাসা কিছুই নেই। তারা আমার উপর আর কোনো কিছু সাপোর্ট করে না। এভাবে আলেয়াকে নিয়ে আমার সংসারটা সামনে থেকে অতিবাহিত হচ্ছিল। দিন আর রাতগুলো এভাবে কাটতে কাটতে প্রায় 1 মাসের মতো কেটে যায়। 1 মাস পরে আমি তখন কোনো কাজই করিনি। আলেয়া আমাকে বলতেছে যে তুমি তো কোনো কাজ করো না, তুমি বাবার সাথে থাকো না, বাবার সাথে থাকলে তো বাবার একটু হেল্প হয়। আমি আমাদের পরিবারে খাচ্ছি, তুমিও খাচ্ছ, তাহলে ব্যাপারটা কেমন দেখে না, বাবার সাথে একটু থাকো। অ্যান্ড আমি যেই কাজগুলো করি তুমি ট্রাই করে এই কাজগুলো করার জন্য। এরপরে আমি ওর বাবার সাথে থাকতে শুরু করি। মানে ওর বাবা যেটা বলে এটাই করি, ওর বাবার সাথে এটা সেটা টুকিটাকি এটা সেটা ধরাসরা করি। আমাকে এখানে সেখানে নিয়ে যায় জিন সারানোর জন্য বা বাড়ি বন্ধ করার জন্য, এখানে সেখানে নিয়েছে। আমি তখন ওর বাবার খুব ভালো একজন সহকারী হয়ে যাই। আমি আমার মতো করে কাজ করি, উনি আমাকে মানে খুব ভালোভাবে দেখে। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা সময় উনি আমার উপরে একটু অন্যভাবে নজরদারি করতে শুরু করে। নজরদারিটা এরকম, উনি আমার উপরে জিন শোয়ার করে। অনেক সময় আপনারা খুব খেয়াল করে দেখবেন যে জিনকে কিন্তু আপনি কিন্তু সরাসরি জিনের সাথে কথা বলতে পারবেন না। জিনকে আপনার প্রথমে কোনো মানুষের উপরে বশ করতে হবে এবং ওই মানুষটার সাথে আপনার কথা বলতে হবে। ওর বাবা তখন জিনকে আমার উপরে বশ করে, আমার উপরে বশ করার পরে এরপরে উনি
মানে আমার সাথে কথা বলে। আমার আমার কি হয় জানেন, আমি 20-25 মিনিটের মতো পুরো অজ্ঞান হয়ে থাকি। আমার যখন আবার জিনটা ছেড়ে দেয় তখন আমি কথা বলতে পারি, কিন্তু ওই সময় আমার শরীরে অনেক ব্যথা করে, মানে এত পরিমাণ ব্যথা করে, আমার হাত টাত কাটা থাকে, এটা সেটা কাটা থাকে, আমার খুব খারাপ অবস্থা হয়ে যায়। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে এরকম হয়ে গেছে যে উনি আমাকে দিয়ে কন্টিনিউ এই কাজটাই করায়। যে কোনো একটা মানুষ আসছে, ধরেন একটা মানুষ আসছে কোনো একটা তকদিরের জন্য, তখন উনি আমাকে ওনার সামনে বসায়, বসে আমার উপরে জিনটাকে হাজির করায়। হাজির করানোর পরে উনি তখন আমাকে দিয়ে এই কাজগুলো করায়, মানে আমি তখন জিনের হয়ে কথাবার্তা বলি, আমাকে দিয়ে এগুলো করায়। তো করাইতে করাইতে আমার অবস্থাটা এরকম হয়ে গেছে যে আমার ব্রেন জানি আউট হয়ে যাওয়ার মতো অবস্থা, মানে আমি কেমন জানি পাগল পাগল হয়ে যাচ্ছিলাম। এরকম করে করতে করতে একটা পর্যায়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এত পরিমাণ খারাপ হয়ে গেছে আমি আর বলে বোঝাতে পারবো না। আমি তখন মানে পুরো পাগলের মতো হয়ে গেছিলাম, পাগলামি করি, মানে ব্রেন ঠিক থাকে না, মানে আমার ব্রেনটা কেমন জানি লস্ট হয়ে যাচ্ছিল। ঠিক ওই সময় একদিন কি করি, আমি পাগলের মতো আমাদের বাড়িতে চলে আসি, মানে ওই আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর আমি আব্বাকে এসা মানে অকথ্য ভাষায় গালাগালি করতেছে দোকানের সামনে। তো গালাগালি করতেছে, তখন আম্মাও আসে, আম্মা আমার গালাগালি শুনি, আম্মাও তখন আসে। আসার পরে আম্মা বা দুজনে ধরাধরি করে আমাকে বাড়িতে নেয়। বাড়িতে নিয়ে আমার মাথার মধ্যে ঠান্ডা পানি তেল দেয়। দেওয়ার পর আমি তখন ওখানে বসি, বসার পরে বাবা আমাকে বলে যে কী হয়েছে তোর, বা কথা বলে। আমি তখন আমার বাবাকে বলি যে বাবা, মানে কি হয়েছে না হয়েছে আমি এগুলো জানি না, আমি মানে আমার কতক্ষণ আমি পাগল থাকি কতক্ষণ ভালো থাকি আমি বুঝি না। পরে বাবা আমাকে বলে যে তোকে দিয়ে তোর শ্বশুর কি করায়, শুনছিলাম মানুষের কাছে তোকে দিয়ে নাকি জিন হাজির করায়। আমি বললাম যে হ্যাঁ, আমার উপরে উনি জিন আনে এবং এনে উনি মানুষের তকদির করে, এই কথাগুলো উনি আমাকে বলে। যখন বলে তখন আমার আমার বাবা আমাকে বলতেছে তুই কি বুঝতেছিস যে তোর কত বড় ক্ষতি করতেছে। আমি তখন আমার আব্বাকে বলেছি আব্বা বুঝতেছি, কিন্তু বুঝে কি করব। পরে আমাকে বলে যে তুই আর এই পরিবারে যাইস না। আমার বাবা বলে ওদের এই পরিবারটা ভালো না, তুই আর এই পরিবারে যাইস না, পরিবারে না গিয়ে তুই আমার সাথেই থাক, আমি তোকে আস্তে আস্তে সুস্থ করে তুলবো। বাবা আমাকে এটা বলে। তো বাবা যখন এটা বলে আমি তখন আর ওখানে যাই না। তখন আলেয়া আমাকে প্রচুর ফোন করে। আমি তখন কল রিসিভ করে, আলেয়া বলে তুমি আসতেছো না কেন? আমি বললাম যে তোমার বাবা আমার উপরে জিন শোয়ার করায়, জিন শোয়ার করলে আমার শরীরে অনেক ব্যথা করে, আমি অনেক অসুস্থ হয়ে গেছি, মেন্টালিটি আমার পাগলের মতো হয়ে গেছে, আমি আর যাবো না। এভাবে প্রায় 15-20 দিনের মতো আমি আমাদের বাড়িতে থাকি। 15-20 দিন পরে আলিয়া তখন আমাদের বাড়িতে আসে। আসার পরে আমার বাবা আলিয়াকে দেখে আলিয়ার সাথে খুব ভালো করেই কথা বলেছি। তো আগেও আলিয়া আমাদের বাড়িতে আসছিল। পরে আমার বাবা মা বলতেছে যে বৌমা যাই হোক, তোমরা বিয়ে শাদী করছো সবই ঠিক আছে, এখন আর এটা নিয়ে কোনো কথা বাড়াবাড়ি করো না, আমার ছেলে আমাদের বাড়িতে থাকবে, তুমি যদি থাকতে চাও আমাদের বাড়িতে থাকো, আর যদি না হয় তুমি চলে যাও। এরপরে আলিয়া বলতেছে যে না, আমার একটা স্বামী মারা গেছে, এখন আমার আরেকটা স্বামী আমার, ঠিক আছে। আমি তখন আলিয়াকে আমার বাবা খুব ওখানে জোর করে জিজ্ঞেস করে তোমার যে প্রথম স্বামীটা মারা গেছিল, ওই প্রথম স্বামীটা কিভাবে মারা গেছিল আমার কাছে বলো তো মা। তখন আলিয়া আমার বাবার কাছে সত্য কথা বলেছে, ওর বাবা নাকি ওরকম জিন হাজির করতো ওই স্বামীটার উপরও, এবং জিন হাজির করতে করতে একটা সময় এই ছেলেটা নাকি একদম অসুস্থ হয়ে মারা গেছে। আমার বাবা বলতেছে তাহলে তুমি একটা বার ভেবে দেখো যে তোমার বাবা আগের স্বামীটার সাথে যা করছে এই স্বামীটার সাথে সেম কাজগুলোই করতেছে। আলিয়া তখন আমার বাবাকে বলতেছিল যে দেখেন, আমিও আমার বাবাকে অনেক বুঝাইছিলাম যে যাতে মিজানের উপরে জিন হাজির না করে, কিন্তু আমার বাবাকে আমি বুঝাইতে পারি না। বাবা এরপরে এই কাজটাই করে। আমি বাবার উপর একরকম রাগ করে আসছি, আপনারা যদি বলেন তাহলে আমি এখানেই থাকবো। এরপর আমি আলী আমাদের সাথে থাকতে শুরু করে। এভাবে দিন আর রাতগুলো কাটতেছে। যাক আলহামদুলিল্লাহ, আলিয়ার বাবা কিন্তু খুবভাবে ট্রাই করে আলিয়াকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আলিয়া আর আমাদের বাড়ি থেকে যায় না। আলে আমাদের বাড়িতেই থাকে, আমাদের আর কোনো প্রবলেম নেই, আমরা স্বামী স্ত্রী যথেষ্ট ভালো আছে, আমাদের দিন আর রাতগুলো এভাবেই কাটতেছে। আলিয়া তখন আমাদের বাসায় টুকিটাকি কাজ টাজ করে আমার বাবার কথা মতোই চলে এবং সব কিছুই খুব ঠিক আছে, আব্বা আমার দুজনে হ্যাপি। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি জানতে পারি যে আলিয়ার যে দুটা বোন ছিল, মানে আলিয়া ছাড়া আলিয়ার দুটা ছোট বোন, একদম ছোটোটার যে বড়টা ছিল ওই বড়টাকে নাকি ওর বাবা বিয়ে দিবে, এবং বিয়ে দেওয়ার জন্য সেমভাবে হচ্ছে ছেলে খুঁজতেছে, মানে যে কোনো ছেলেকে বিয়ে দিবে এবং বিয়ে দেওয়ার পর ওই ছেলেকে ওদের পরিবারে রাখবে, ওরকম করে রাখবে। তো রাখার পরে আলিয়ার কানে এই খবরটা আসে কোনোভাবে। আসার পরে আলিয়া আমাকে বলতেছে যে দেখছো আমার বাবা পুনরায় আবারও শুরু করছে। আমি বললাম যে কী বলে, এখন আমার ছোটো বোনটাকে বিয়ে দিতেছে এবং আমার ছোটো বোনটাকে বিয়ে দেওয়ার সময় বাবা সেম কাহিনীগুলোই করতেছে। আমার ছোটো বোনটাকে বিয়ে দিবে, এখনও এরকম একটা ছেলে খুঁজে বের করবে, ওই ছেলেটাকে দিয়ে তোমাকে যে কাজ করাইছে, আমার আগের স্বামীকে দিয়ে যে কাজ করাইছে এখন সেম কাজগুলো করাইয়া এই ছেলেটাকে হয়তো মেরে ফেলবে, আমার বোনের জীবনটাকে আমার মতো করে নষ্ট করে দেবে। আমি তখন বলি যে তুমি 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 কী করবা? আমাকে বলে আমি প্রয়োজন আমার ছোটো বোনটাকে আমাদের বাসায় নিয়ে আসবো। আমি বলি শোনো, তোমার বাবা কিন্তু অনেক বড় কবিরাজ, তোমার বাবা চাইলে যে কোনো সময় যে কোনোভাবে খারাপ অ্যাকশন নিয়ে নিতে পারে। একটা সময় দেখা যাবে যে তোমার বাবার কারণে আমরাও মরে যাব, তুমি প্লিজ এ ধরনের কোনো কাজ করো না। ও তখন বলতেছে যে তুমি এটা কেমন কথা বলতেছো, আজকে যদি তোমার ছোটো বোন হইতো তুমি কি কথা না বলে পারতা? ও আমাকে বলে তোমার মনে আছে তোমার বড় বোনটা যখন মারা গেছিল
হয়েছিল, তুমি কতটা কান্নাকাটি করছো, কত কী করছো, মানে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে। আমি তখন বললাম যে ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। এরপরে ও কী করে, ওর যে বোনটা আছে মানে ছোটোটার বড়টা, ওইটাকেও একদিন আমাদের বাড়িতে নিয়ে আসে। আমাদের বাড়িতে নিয়ে এসে আমাদের বাড়িতে এটা থাকতেছে। যখন আমাদের বাড়িতে থাকতেছে ওর বাবা তখন আসে। ওর বাবা এসে আমাদের গ্রামের আরও কয়েকজন লোক টোক নিয়ে, ওর বাবা একরকম, যেহেতু আমাদের ওই চেয়ারম্যান তো অলওয়েজ আমাদের বিপক্ষে আছে, ওই চেয়ারম্যানকে সহ সাথে নিয়ে খুব কঠিনভাবে একটা দরবার ডাক দেয়। দরবার ডাক দিয়া বলে যে এই ঘটনা, আমার আব্বার নামে উল্টাপাল্টা অনেক কথাবার্তা বলে। বলার পরে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়ে যে ঠিক আছে, যেহেতু একটা মেয়েকে বিয়ে করছেন আপনারা, ওই মেয়েকে আনছেন ঠিক আছে, কিন্তু ওনার ছোটো মেয়েটাকে তো আপনারা রাখতে পারেন না, ছোটো মেয়েটাকে উনি নিয়ে যাবে। এটার বলার পরে আমার যে শালি ছিল, আমার শালিকে আমার শ্বশুর তখন নিয়ে যায়। আমার শ্বশুর নিয়ে যায়, শ্বশুর নিয়ে যাওয়ার পর ও তখন আমার শ্বশুর বাড়িতে থাকে। বাট এরকমভাবে আমার শালির জন্য বিয়ের জন্য আবার আগের মতো শুরু করছে। আমার বউ তখন একদম মরিয়া হয়ে উঠছে। এভাবে চলতে চলতে একটা সময় আলহামদুলিল্লাহ আমার বউয়ের গর্ভে একটা বাচ্চা সন্তান আসে, মানে ও বাচ্চা কনসেপ্ট করে। আমার আব্বা আম্মা দুজনে অনেক খুশি হই। খুশি হওয়ার পরে আমরা তখন ওকে খুবভাবে মানা করি যে তুমি তোমার বাবার দিকে এভাবে যাও না, তোমার বাবা যেটা করতে চাই করুক, যেহেতু তোমার বাচ্চা হবে তুমি এখন এতটা মানে টানা হেঁচড়া করো না, দৌড়াদৌড়ি করো না। কিন্তু আলিয়া বলতেছে যে আমার বোনের জীবনটা বাঁচানো আমার ফরজ। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, আলিয়ার যে মা ছিল, আলিয়ার মা কিন্তু মারা গেছে। আমি আলিয়াদের বাড়িতে থাকতে আলিয়ার মা মারা যায়। এই জন্য আলিয়া বলতেছিল যে ওর মাটাও মারা গেল, তাহলে ওর বোনদের একমাত্র গার্ডিয়ান ও, ওর বাবা কিন্তু মানুষ না, ওর বাবা একটা জানোয়ার। ওর বাবা যখন যেটা করছে বোনদের উপর এটাই প্রয়োগ করবে, ওর বোনকে বাঁচাইতে হবে। এটা বলার পরে আলিয়া তখন ওই মানে প্রেগনেন্ট অবস্থা ওদের বাড়িতে যাইতো, ওর বাবার সাথে অলওয়েজ ঝগড়াঝাটি করতো গিয়ে, মানে ওর বাবার যত পানি পড়া তাবিজ তোমার আছে সব ফেলে দিত, এবং মানুষের কাছে ওই এলাকার মানুষের সামনে হেঁটে হেঁটে ওর বাবার এই নেগেটিভ কথাবার্তাগুলো বলতো যে ওর বাবা এরকম কবিরাজি করে বা মানুষ মেরে ফেলে বা এগুলো ভণ্ডামি, সেগুলো মানুষের কাছে বলতো। এবং ওর বাবার যে মানে তদবির যেখানে করতো, অফিস যেখানে ছিল, এটার সামনে ও বসে বসে মানুষদেরকে এরকম কথাবার্তা বলতো। এভাবে প্রায় আরও 1 সপ্তাহের মতো কেটে যায়। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ও খুব অসুস্থ হয়ে যাচ্ছে, মানসিকভাবে ও অনেকটা ভেঙে পড়তেছে। দিন যত যাচ্ছে ওর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমি ওকে ওখান থেকে ফিরে আনতে পারি না। সময়ের সাথে সাথে ওর অবস্থা এরকম হয়েছে যে ও মানে পেট তখন প্রচুর বড় হয়ে গেছে, ওর বাবাকে কোনোভাবে এখান থেকে ফিরে আনতে পারে না, না আনতে পারে। ও সর্বশেষ আমাকে বলে যে চলো আমরা আইনের দ্বারস্থ হব, আমরা থানায় গিয়ে এটার একটা বিধি ব্যবস্থা করব। ও তখন আমাকে নিয়ে আমাদের যে লোকাল থানা ছিল ওই লোকাল থানার মধ্যে যায়। থানার মধ্যে গিয়ে তখন ওর বাবার নামে সরাসরি মামলা করে যে ওর বাবা এরকম করে বা ভণ্ডামি করে ওর বোনদেরকে দিয়ে এরকম করছে, ওরা আগে একটা বিয়ে করাইছে। মানে ওর বাবার যত স্টোরি আছে সমস্ত স্টোরি ও তখন মানে পুলিশের কাছে সমস্ত কিছু খুলে বলার পরে ওর বাবার নামে একটা একটা কেস করে, ও নিজে একটা কেস করার 2 দিন পরে পুলিশ ওর বাবাকে ওই তকদিরের এখান থেকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে ওর বাবার যে সঙ্গপঙ্গ ছিল তারা তখন আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়িতে এসে আলেয়াকে বোঝায় যে মা এটা কেমন কথা, তুমি তো একটা ভালো মেয়ে, তুমি তোমার বাবা যা হওয়ার করছে উনি এখন ভালো হয়ে যাবে, প্রয়োজন আমরা এগুলো করবো না, তোমার বাবাকে তুমি ছুটাই নিয়ে আসো, এটা বলে। তো বলার পরে আমার বউ তখন, যেহেতু বাবা মানুষ, আমার বউ তখন ওকে আচ্ছা ঠিক আছে রাজি হওয়ার পর ও তখন মামলাটা উঠে আনে, ওর বাবাকে ওখান থেকে ছুটে আনার পর ওর বাবা তখন এই কবিরাজিগুলো সম্পূর্ণ ছেড়ে দেয়। মানে ওরকম কবিরাজি আর করে না, কবিরাজি সম্পূর্ণ ছেড়ে দিন তখন একটু ভালো হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমানের পথে চলে, দিনের পথে চলে, ওনাদের বাড়িতেই থাকে, কিন্তু যথেষ্ট দিনদার একজন ব্যক্তি হয়ে যায়। মানে সবার সাথে ভালো ব্যবহার করে, কারোর সাথে খারাপ ব্যবহার করে না, যথেষ্ট ভালো হয়ে যায়। এইভাবে সময়গুলো কাটতে একটা সময় আমার একটা মেয়ে সন্তান হয়। আমার এই মেয়ে সন্তানটা হওয়ার পরে উনি তখন আমাদের বাড়িতে আসে, মানে আমার শ্বশুর আমাদের বাড়িতে আসে এবং আমাদের বাড়িতে উনি থাকতেছে, মানে আমার বউয়ের সবাই যে সেবা যত্ন করতেছে। মানে যেহেতু বাচ্চা হওয়ার পরে কিন্তু মেয়েদের অনেক রকমের প্যারানর্মাল প্রবলেম হয়ে থাকে, জিনের নজর পড়ে বা খারাপ নজর পড়ে, এইগুলো ওর বাবা হচ্ছে কাটায়। আমাদের পরিবারে থাকতেছে, মানে খুব ভালোভাবে আমাদের পরিবারকে টেক কেয়ার করতেছে, আমাদের থাকতেছে। এইভাবে প্রায় 1 সপ্তাহের মতো থাকে। 1 সপ্তাহ থাকার পরে ওর বাবা পুনরায় আবারও চলে যায় হচ্ছে ওর বাবার বাড়িতে, মানে ওদের বাড়িতে চলে যায়। ওর যে 2টা বোন ছিল, 2টা বোনকে কিন্তু এখন একটাকেও বিয়ে দেয় নাই, আগের মতো করে রেখে দিছে। ওদের বাড়িতে যায়, ওদের বাড়িতে যাওয়ার কিছুদিন পরে, নাকি 5 থেকে 7 দিন পরে হঠাৎ করে আমার বউ খুব অসুস্থ হয়ে যায়। মানে আলিয়া প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যায়, এত পরিমাণ অসুস্থ হয়েছে আলিয়া একদম কথা বলতে পারে না, কথা বললে কথার সাথে রক্ত বের হয়, মানে কথা বলতেছে এরকম রক্তের ছিটা ওর মুখের সামনে বের হয়, খুব খারাপ অবস্থা। আমি তখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই, অনেক ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করে, ডাক্তার আর কোনো কিছুই ধরতে পারে না, মানে কোনোভাবেই কোনো কিছু ধরতে পারে না। ও তখন প্রচণ্ড রকমের কান্নাকাটি করে, আর লাস্ট অবস্থা এরকম হয়ে যায় যে ওর চোখ দিয়ে পর্যন্ত রক্ত বের হয়, মানে চোখের যে চাউনি আছে এগুলো দিয়েও রক্ত বের হয়, মানে খুব খারাপ অবস্থা হয়ে যায়। আমরা তখন বুঝতে পারি না, আমি তখন ওকে চট্টগ্রামের মূল মেডিকেলে নিয়ে যাই, ওইখানে অনেক ডাক্তাররা দেখাশোনা করে, ডাক্তারও তেমন কিছু ধরতে না পেরে ওকে ঢাকাতে ট্রান্সফার করা হয়। ঢাকা মেডিকেলে আমি ওকে প্রায়
21 দিনের মতো রাখি, আমি কিছুই বুঝতে পারি না। 21 দিন পরে ও নিজে আমাকে বলতেছে যে তুমি আমাকে ভালো একটা কবিরাজের কাছে নিয়ে আছো। আমি তখন বলি যে কবিরাজ কই বাবা, তোমার বাবাই তো অনেক বড় কবিরাজ। এরই মাঝে ওর বাবা কিন্তু ওর হাত দেখে বা চোখ দেখে নাক দেখে দেখে বলতেছে এটা কোনো প্যারানর্মাল সমস্যা না মা, এটা কোনো জিনের সমস্যা না, এটা হচ্ছে যে আপনার ডাক্তারের সমস্যা, মানে অসুস্থ, ওকে ডাক্তার দেখান। এরকম করে আমি প্রায় 1 মাসের মতো ওরে নিয়ে ডাক্তারের কাছে ঘোরাফেরা করে কিছুই করতে পারি না। 1 মাস পরে ঢাকা থেকে আমাকে নামায় বাড়িতে নিয়ে আসি, কারণ ঢাকাতে রেখে তো কোনো লাভ নাই। বাড়িতে আনার পরও সেম একই অবস্থা, মানে ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, যে ওকে বাঁচবে এটা কেউ বলবে না, যে মারা যাওয়ার মতো অবস্থা। আমি তখন কী করি, আমাদের ওখানে রাঙামাটিতে একটা কবিরাজ আছে, বৌদ্ধ কবিরাজ, ওই বৌদ্ধ কবিরাজটাকে আমি আমাদের বাড়িতে নিয়ে আসি। আনার পরে ওই কবিরাজ ওকে দেখে টিকে কবিরাজ পানি পড়া দেয়, তাবিজ দেয়, কিন্তু কবিরাজ কিছুই বলে না। মানে কবিরাজকে যতভাবে জিজ্ঞেস করি যে আমার বউর সমস্যাটা, কেউ বান মারছে, কেউ তাবিজ করছে, কেউ কিছু করছে, কবিরাজ কিছুই বলে না। শুধু বলে যে যাই হোক আমি ওষুধ মানে দিচ্ছে, ভালো হয়ে যাবে। তো কবিরাজ এগুলো দেওয়ার পরে ও একটু ভালো হয়, মানে আগের চেয়েও আস্তে করে একটু ভালো হয়। এভাবে প্রায় আরও 15 দিন কাটে। 15 দিন কাটার পরে আলিয়া সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে ও তখন মানে বাচ্চাকে দুধ খাওয়ায়, খুব ভালো করেই চলতেছিল, আর কোনো প্রবলেম নেই, আলহামদুলিল্লাহ খুব সুন্দর করেই চলতেছে। আমি তখন খুব অবাক হয়ে যাই, যে আমি তখন চিন্তা করি যে কেন ওকে আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম, আমি যদি প্রথমেই কবিরাজের কাছে নিয়ে যেতাম তাহলে তো ভালো হয়ে যেত। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এইভাবেই কিছুদিন থাকার পরে আলিয়া হঠাৎ করে মানে অজ্ঞানের মতো হয়ে যায়, মানে অজ্ঞান হয়ে যায়, হাত পায়ে এরকম লাফালাফি করে আবার সুস্থ হয়ে আবার অজ্ঞান হয়, আবার লাফালাফি করে। পরে আমি ওর বাবাকে নিয়ে আসি। ওর বাবা তখন অনেকগুলো তাবিজ তোমার দেয়, ওনার হাতে তাবিজ দেয়, পায়ে তাবিজ দেয়। দেওয়ার ঠিক 3 দিন পরে একদিন রাতের বেলায় আলেয়া মানে প্রচণ্ড রকমের কান্না করতেছে। আমি তখন বলতেছি কান্না করতেছো কেন? ও তখন কিছুই বলে না, খালি কান্না করো। তখন বলে আমার মায়ের কথা মনে পড়ে, মানে আমার শাশুড়ির কথা নাকি মনে পড়ে। ও বলে আমি আমার মাকে দেখতে পাচ্ছি, আমার মা আমাকে ডাকতেছে, এগুলো বলে। আমি বলি এগুলো কে, মানে কী করতেছো, এগুলো কেন বলতেছো? বলে যে আমার মা আমাকে ডাকে, ওই যে আমার মা ঘরের কোনায় বসে আছে, ওই যে আমার মা এখানে বসে। আমি তো আগেই একটু ভীতু টাইপের, ভয় পাইতাম। তার উপর যখন এই কথাবার্তাগুলো শুনতেছি আমি তখন বুঝতে পারি না, ঠিক ফজরের আজান দিবে, ফজরের আজানের আগে মানে আমাদের বাড়ির কুকুরগুলো এত পরিমাণে ডাকাডাকি করতেছে, মানে বাড়ির কুকুরের ডাকে গ্রামের প্রত্যেকটা মানুষের ঘুম ভেঙে যায়। আর কোত্থেকে যে কুকুর আসে, আমাদের গ্রামে কিন্তু অত কুকুর নাই, হয়তো হাতেও না 2-3টা কুকুর আছে, কিন্তু ওই দিন মনে হয় 100 কুকুর আসে, 100 কুকুর এসে ডাকাডাকি করে। আমি তখন ঘরের দরজাগুলো দেখে প্রচুর কুকুর, মানে কুকুররা পারতেছে না যে আমাদের ঘরকে কামড়ায় ধরবে, ভেঙে ফেলবে, এরকম অবস্থা। ফজরের আজানের প্রায় 10 থেকে 15 মিনিটের আগে হঠাৎ করে হচ্ছে আলেয়া 2-3 বার আল্লাহ আল্লাহ বলে ডাকে, আল্লাহ আল্লাহ বলে ডেকে বলে আমার মেয়েটাকে আমার কাছে দাও। আমি তখন আমার মেয়েটাকে ওর কাছে দিয়ে দেওয়ার পর তখন মেয়েটাকে এমনি বুকে জড়িয়ে ধরে ও তখন একদম শক্ত হয়ে যায়। আমি তখন লাড়া দেওয়ার পর তখন কথা বলে না। ওর হাতটা তখন আমি ধরে দেখতেছিলাম যে ওর হাতের আর কোনো শিরা চলতেছে না। আমি তখন চিৎকার দিয়ে উঠে বলি মাগো আলেয়া এত অন্যায়। পরিশেষে হচ্ছে সকালবেলা ওর বাবা আসে, ওর যে 2টা বোন আছে তারা আসে, সবাই আসে, এসে ওর গোসল টোসলের ব্যবস্থা করে এবং বিকাল 4টার দিকে ওকে আমরা মাটি দিয়ে দিই। এবং আলিয়াকে মাটি দেওয়ার পর আমাদের গ্রামে আর কোনো প্রবলেম হয়নি, আমরা সব কিছুই ঠিকঠাক মতো চলতেছে। আলিয়ার এভাবে আলিয়া মারা যাবার পরে মানে আমি কোনোভাবেই নিজের মনটাকে বুঝাইতে পারতেছি না। আলিয়া কিন্তু আমার জন্য তার বাবার সাথে পর্যন্ত যুদ্ধ করলো, এত ত্যাগ স্বীকার করলো, এত কষ্ট করলো, এবং সবশেষ আলিয়া এইভাবে চলে যাবে এটা আমি মেনে নিতে পারি না। পরিশেষে আমার বাবা মা আমাকে অনেক ট্রাই করছিল বিয়ে করানোর জন্য, কিন্তু আমি আর বিয়ে করি না। একটাই ভয় আমার মনে কাজ করে, আমার কাছে মনে হয় আমি যদি নতুন করে কোনো বিয়ে করে আমার এই বউটাও মারা যাবে। আমার কাছে এই জিনিসটা মনে হয়, মানে আমি নিজেও অনেকভাবে দেখি যে আমার ইদানিং মানে অনেকদিন ধরে আমার মেয়েটা অনেক অসুস্থ ছিল। আলিয়া মারা যাওয়ার পরে আমি মেয়েটাকে অনেক কষ্ট করে ঠিক করছি। আমার কাছে মনে হয় যে আমার মেয়েটাকে আমি ওইখানে রাখলে বাঁচাই দিতে পারবো না। এই জন্য আমি কী করি, চট্টগ্রাম থেকে আমার মেয়েটাকে নিয়ে আমি তখন কক্সবাজারে চলে যাই, অ্যান্ড কক্সবাজারে গিয়ে কক্সবাজারের ওইখানে বিচের পারে আমি হচ্ছে বিভিন্ন রকমের আচার বিক্রি করি এবং আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি কক্সবাজারে থাকতে শুরু করি। আজকে প্রায় 3 বছরের মতো হয়েছে আমি আমার এলাকাতে যাই না। আমার আব্বা আম্মার সাথে মাঝে মাঝে ফোনে কথা হয়, আমি আমার এলাকাতে যাই না, আমার শ্বশুর শাশুড়ি কারো কাছে যাই না। আমি আমার মেয়েটাকে নিয়ে কক্সবাজারের ওইখানে আছি। কিন্তু